আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি, আমরা একটু অপেক্ষা করতেছি, দেখি যে আমাদের একটু জি স্টুডেন্টরা আসুক, তারপরে আমরা শুরু করি। আর যারা এখন জয়েন করছো আমাদের সাথে, তারা একটু কমেন্ট করে প্লিজ জানাবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড শোনা যায় কিনা, এবং কোনো প্রবলেম আছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার সাউন্ড শোনা যায় কিনা। আদিবা লিখেছে ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। নিশিতা রহমান, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। যারা আজকে আমার সাথে লাইভে যুক্ত আছো, তো আমি সবাইকে একটা কথা বলবো, শেয়ারিং ইজ কেয়ারিং মাই ডিয়ার, প্লিজ শেয়ার দ্য ভিডিও। তুমি শেয়ার করার মাধ্যমে তোমার এক বান্ধবী বা তোমার এক বন্ধু তোমার সাথে এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার ভিডিওটা শেয়ার করার পরে আমার খুব ভালো লাগবে, খুবই খুশি লাগবে। আমি দেখা যায় তোমাদের এই একটা শেয়ারের মাধ্যমে আমি ভালো পরবর্তী যে ক্লাসগুলো নেব, ইনশাল্লাহ আমার মধ্যে একটা ইন্সপিরেশন আসবে। আর তোমরাই হচ্ছে আমার ভালোবাসা, তোমরাই হচ্ছে আমার ইন্সপিরেশন। তো তোমাদের একটা শেয়ারের মাধ্যমে, এবং আমার যদি আমি দেখি যে আমার ভিডিওটা অনেকে দেখতেছে, অনেকে শেয়ার করতেছে, তো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তো শেয়ারিং ইজ কেয়ারিং মাই ডিয়ার, প্লিজ শেয়ার দ্য ভিডিও। তোমার একটা শেয়ারের মাধ্যমে তোমার এক বান্ধবী বা বন্ধুকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা। তো ইনশাল্লাহ। তো আমি আজকের ক্লাসটা হচ্ছে, বেশি কথা বলবো না, আজকের ক্লাসটা আমি হচ্ছে তিনটা ভাগে ভাগ করেছি ইনশাল্লাহ। তো তিনটা ভাগের মধ্যে একটা হচ্ছে, প্রথমে আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করতেছি যে ক্লাসটা আমি 2-3 মিনিট সময় নিচ্ছি, তারপরে হচ্ছে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। দেখি আমাদের সাথে আর কে কে জয়েন আছে। তো আরেকটু রিকোয়েস্ট করবো হচ্ছে, তোমরা কে কোথা থেকে লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ। আমাদের নিশিতা রহমান আপু লিখেছে, স্যার কোন কোন টপিকস আমাদের পড়া লাগবে সব আজ ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা হচ্ছে গাইডলাইন ক্লাস, এবং গত বছরের ডিইউর যে প্রশ্নটা এসেছিল, আমি এই একটা ক্লাসের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আজকের ক্লাসটা আমি দেখো কিভাবে সাজিয়েছি ইনশাল্লাহ। এর পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আমি বোর্ডে নেব। আমি প্রথমে ক্লাসটা শেষ হওয়ার পরে আজকের ক্লাসটা আমি সাজিয়েছি হচ্ছে প্রশ্নগুলো সলভ করব গত বছরের, এবং তোমাদের কি কি পড়তে হবে, গাইডলাইন ক্লাসটাও থাকবে। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা এইভাবে চলুক। তারপরে ক্লাস শেষে সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাস শেষে কেউ চলে যাবে না, লাইভটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ক্লাসটা শেষ হওয়ার পরে কোশ্চেনগুলো সলভ করার পরে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে প্রশ্ন শুনবো, তোমাদের কার কোথায় প্রবলেম আছে এবং কি কি জানার আছে, শেষে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। এবং কিভাবে কোশ্চেন মানে তোমাদের ক্লাসগুলো নিলে তোমাদের জন্য সব থেকে ভালো হয় সেটা আমাকে অবশ্যই জানাবা। তোমরা জাস্ট কমেন্ট করে আমাকে জানাবা যে ক্লাসটা কোন ভাবে নিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমার কাছে সব ধরনের ব্যবস্থা আছে, বোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে, এবং এইভাবে ক্লাস নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি সবকিছু চেষ্টা করব, তোমাদের যেভাবে তোমরা বলবা সেইভাবেই নেওয়ার চেষ্টা করব। জি আমি দেখি একটু কমেন্ট করছে 4-5 মিনিটের মধ্যে। পরে আসসালামু আলাইকুম ভাইয়া, মোহাম্মদ রাকিব লিখেছে, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রোহান মাকসুদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদিবা অল ওকে স্যার, থ্যাংক ইউ প্লিজ। রোহান মাকসুদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তোমাদের দেখতে পেয়ে অনেক ভালো লাগছে, অসাধারণ ভালো লাগছে। আজকে আমার ফার্স্ট ক্লাস, ইনশাল্লাহ সবাই তোমরা আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে ইনশাল্লাহ। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ ভাই, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম আশামনি, জি ওয়ালাইকুম আসসালাম, হুম শোনা যাচ্ছে। ওকে ওকে, সবার কমেন্ট। আচ্ছা, যার কমেন্ট পড়তে পারবো না কেউ মাইন্ড করবে না প্লিজ, অবশ্যই আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে কে কে আছে একটু জয়েন করবে প্লিজ, হ্যাঁ একটু কমেন্ট করে দিবে। যদি অন্য কোনো জায়গা থেকে থাকেও প্লিজ জানাবে বরিশাল থেকে কে আছে। আচ্ছা, আদিব ইসলাম, জি বরিশাল আলহামদুলিল্লাহ। খুলনা, আচ্ছা। রংপুর থেকে নাদিউজ্জামান নাইম আমাদের সাথে যুক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, থ্যাংক ইউ। কিশোরগঞ্জ, ওয়াও প্রিন্স রাকিব, দারুণ নাম। তারপরে আমাদের সাথে, হ্যাঁ ও জয়নাব কুমিল্লা থেকে, কুমিল্লা চমৎকার, খুব ভালো একটা শহর। ইনশাল্লাহ ইফ আই গেট এনি চান্স টু ভিজিট কুমিল্লা, ইনশাল্লাহ আই উইল গো কুমিল্লা। চিটাগাং থেকে, ওয়াও দারুণ, চিটাগাং থেকে মানিকগঞ্জ। প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দাও ইনশাল্লাহ।
50 কি হবে না ক্লাসে? 50 জন কি হবে না? 47। আমি 50 জন হলেই আমি ক্লাসটা শুরু করতে পারি, কারণ 50 জন ক্লাসটা দেখলে এর জন্যই এনাফ। 50 জন ক্লাসটা হবে। একটু 2 মিনিট অপেক্ষা করি, তারপরে হচ্ছে আমি তোমাদের আমি প্রিন্ট আউট করে রেখে দিয়েছি বিগত সালের যে প্রশ্নটা সলভ করে দেব। তারপরে কি কি পড়তে হবে সেটা আমি আজকে হচ্ছে পেজে দেখাবো। এর পরবর্তী ক্লাসটা কিভাবে নিলে ভালো হয় সেটাও দেখাবে। নিশিতা রহমান লিখছে বোর্ডে পড়াবেন, ওটাই ভালো হবে। জি অবশ্যই, আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো বোর্ডেই দেখাবো যদি তোমাদের ভালো হয়। জি ওয়ালাইকুম আসসালাম যারা সবাই, আমি বরিশালের। জি মোহাম্মদ রাকিব, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এই ভিডিও মানে আমাদের তো ভিউয়ার্স তো আবার কমে যাচ্ছে। যাই হোক স্যার, সাউন্ড কম হচ্ছে, একটু জোরে বলুন। যে অবশ্যই জোরে বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছে তোমাদের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিলাম এখন। হ্যাঁ, কুষ্টিয়া থেকে। এরপরে পরবর্তীতে এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। আর এরপরে আমি হচ্ছে আবার ক্লাস শেষে তোমাদের কেমন ক্লাসটা লাগছে এবং কি কি বিষয় নিয়ে কথা বলবো ক্লাসের শেষে বলবো। তো এখন হচ্ছে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখন ক্যামেরাটা সেট করে নিচ্ছি, আমার মোবাইলটা সেট করে নিচ্ছি। প্রিন্ট আউট যেখানে করেছি পেজে দেখাবো ক্লাসটা, এর জন্য আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওকে, সবাই লাইনেই থেকেও, কেউ যেও না, আমি একটু সেট করে নিচ্ছি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানানোর পরই আমি ক্লাসটা শুরু করব। তোমরা বলবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের তাড়াহুড়ো করে প্রিন্ট আউট করতে গিয়ে লেখাটা খুবই ছোট হয়েছে। তো লেখাগুলো বোঝা যায় কিনা একটু কমেন্ট করে প্লিজ জানাবে, তারপরে আমি শুরু করতেছি। আরও নিচে করতে হবে কিনা একটু জানাবে। ওকে ভাইয়া। আচ্ছা, লেখাটা স্পষ্ট বোঝা যায় কিনা একটু বলবে। আচ্ছা, লেখাটা এবার বোঝা যাচ্ছে কিনা একটু বলবে। বোঝা যাচ্ছে না? এবার দেখবে যে বোঝা যাচ্ছে কিনা, একটু দেখবে। প্রথম কোশ্চেনটা বোঝা যায় কিনা সেটা দেখবে। মানে প্রতিটা আমি আলাদা আলাদাভাবেই দেখাবো। নিচে করতে হবে। ওকে ওকে, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আমার এই ইসের কারণে, কারণ সব সুযোগ সুবিধা একসাথে পাওয়া যায় না। একটা একটা কোশ্চেন বুঝতে পারলেই হবে, তারপরে আরেকটু নিচে দেখো। এবার নিচে করতে হবে। আচ্ছা, একটু হেল্প করো যারা বুঝতে পারো। আরও ছোট করতে হবে কিনা বা বড় করতে হবে কিনা একটু বলবে প্লিজ। এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে প্রথম একটা একটা কোশ্চেন বোঝা যায় কিনা সেটা বলবে। একটা একটা কোশ্চেন বোঝা গেলেই হবে।
তাহলেই আমি শুরু করতে পারি। আমি হচ্ছে এভাবে দেখিয়ে দেবো, মানে প্রতিটা কোশ্চেনই আলাদাভাবে দেখানো হবে, সমস্যা নেই। আমি তো সেট করেছিলাম, আচ্ছা দেখি কি হচ্ছে। আচ্ছা, সময়টা যেই টাইমটু তোমাদের নষ্ট হচ্ছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই টাইমটা কভার করে দেওয়ার জন্য। প্লিজ আমার, আচ্ছা সবাই আসুক। আচ্ছা একটু বলবে প্লিজ এবার ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা বোঝা গেলেই হবে। ওকে জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার তো খুবই খুশি লাগতেছে, এখন এখন ঠিক আছে। আচ্ছা, একটা আমি কোশ্চেন হচ্ছে এখান থেকে দেখিয়ে দেব, প্রবলেম হবে না। এই যে আরও এবার মনে হয় সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একটু বলবে যে ঠিক আছে কিনা। আচ্ছা, একটা কোশ্চেন বা লেখাটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, এইটা বুঝতে পারলে, এখান থেকে বুঝতে পারলেই হবে। আচ্ছা, এবার আমি শুরু করতে পারি কিনা একটু বলবে প্লিজ। এবার ঠিক আছে, আমি কি শুরু করব? উল্টা হয়ে আসছে লেখাটা। লেখা উল্টা দেখা যাচ্ছে। এখন ঠিক আছে, বুঝতে পারতেছি না, কেউ বলতেছে ঠিক আছে, বোঝা যাচ্ছে না, কি যে করি। আচ্ছা, এবার কি ঠিক আছে? এখনো উল্টো হয়ে থাকার তো কথা না। জি শুরু করেন, কিন্তু ক্যামেরা এরকম কেন? আচ্ছা, পেজটা ঘুরান। এখন তো ঠিক থাকার কথা। পেজটা কোন দিকে ঘুরাই দেব? আচ্ছা, এইবার দেখো তো, এইবার কি বোঝা যায় কিনা। না আরেকটু এটা উপরে উঠাবো, না লেখাটা দেখো, এইখানের লেখাটা বোঝা যায় কিনা এইখানের। স্যার ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে এবার আমি শুরু করি। আচ্ছা, এখন তো লেখা মনে হয় বোঝা যাচ্ছে, তাই তো?
আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা প্রবলেম হইলে আমাকে জানাবেন, এই জায়গায় আসছে বলে। আচ্ছা সোজা আছে ভাই, আপনি আরেকটা ফোনে লাইভে আসেন, বুঝতে পারবেন। হ্যাঁ এই যে দেখলাম এখন যে পজিশনে আছে সেরকম একটু উপরে লেফটে মুভ করেন। আচ্ছা ট্রাইপডটা এমনভাবে, ভাইয়া ক্লাস শেষ হয়ে যাবে তো এখন, ঠিক আছে ভাই। আচ্ছা একটু কষ্ট করে প্লিজ করো, এর পরের দিন থেকে বোর্ডেই দেখাবো, কারণ এই যে সবগুলো কোশ্চেন তো বোর্ডে আসলে দেখানো যায় না। ইয়েস বোঝা যাচ্ছে, একটু কষ্ট করে করো, এর পরের দিন থেকে বোর্ডে দেখাবো না, কারণ বোর্ডে আসলে সবগুলা লেখা বোর্ডে তো লেখা যায় না। কোশ্চেনগুলো বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এটা সবগুলা কোশ্চেন আসলে বোর্ডে লেখা যায় না, তাই হচ্ছে আমি লিখতেছি না বা বোর্ডে লিখতেও পারবো না এতগুলো কোশ্চেন। আচ্ছা কোশ্চেন ঘোলা বোঝা যায়। আচ্ছা সমস্যা নাই, শোনো, যারা বুঝতে পারবে না সমস্যা নাই, আমি হচ্ছে বলতেছি তো একটু কষ্ট করে শোনো, তাইলেই বুঝতে পারবা না হয়তোবা। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, যারা না বুঝতে পারবা শুধু শোনো তাইলেই হইবে না। আচ্ছা দেখো, প্রথম 1 নম্বর যে কোশ্চেনটা ছিল, মানে এটা আমি বলে দিই, এটা হচ্ছে আমি লিখেই দেবো, সমস্যা নাই। এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির 2019-20, 2019-20-এর কোশ্চেন এইটা। তো আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2019-20-এর কোশ্চেনটা, এটা আমরা এখন সলভ করব 2019-20-এর কোশ্চেনটা। আচ্ছা লেখা কি উল্টে আসতেছে? এখন কি লেখা উল্টে আসে? এবার কি ঠিক আছে? লেখা ঘুরে গেছে না? ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে কষ্ট দিলাম, কষ্ট যাওয়ার জন্য আমি দুঃখিত। আচ্ছা তো এখন উল্টা না, একটু তোমার নেট ঠিক হওয়ার পরে তুমি ওকে এবার দেখতে পাবে, একটু পরে ঠিক আছে। তুমি দেখ। আচ্ছা তো আমাদের প্রথম যে আজকে আমরা যেটা, ওকে উল্টে দেন, দিচ্ছি ভাই উল্টি, ঠিক আছে এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ শারমিন নাহার দোলন ভাই এবার ঠিক আছে, এরপরে আজকের মতো ক্ষমা করো ভাই, এরপরে আচ্ছা ঠিক আছে শামীম হোসেন ঠিক আছে। তো এরপরে থেকে ক্লাসটা হচ্ছে ঠিক আছে, এরপরে ক্লাসটা হচ্ছে বোর্ডেই হবে, তো কোশ্চেনগুলো সলভ করানোর জন্য হচ্ছে আজকে এই জন্য এইভাবে। জি ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা তো আমরা আজকে যে প্রশ্নটা সলভ করবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2019-20-এর যে কোশ্চেনটা, যারা না শুনতে পারবা সমস্যা নেই, তারা হচ্ছে জাস্ট লেখাটা আমি পড়তেছি বা বলতেছি সেটা দেখো। তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2019-20-এর যে কোশ্চেনটা, তো এটা সলভ করব। আর যাদের সামনে বই আছে বা ই আছে খাতায় একটু লিখে নিতে পারো। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, প্লিজ তোমরা ভিডিও, হ্যাঁ সবাই একটু প্লিজ শেয়ার করে দিও।
তো এই যে প্রশ্নটা আছে, এটার প্রথম যে কোশ্চেনটা আসছিল, অর্থাৎ আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে এমসিকিউ পার্ট। এমসিকিউর যে কোশ্চেনটা আছে সেটা দেখাচ্ছি। তো এমসিকিউ পার্টের যে প্রথম যে কোশ্চেনটা, এটা আসছে দেখো যে কলিন্স পোয়েম দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার ইজ এ লিরিক, সনেট, কোড আর ব্যালেট। এইখানে এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমাদের রেফারেন্স বই। তোমাদের যদি এইচএসসি টেক্সট বই তোমাদের কারো কাছে থাকে, তাহলে বইটা খুলে দেখবা, তোমাদের একটা কবিতা ছিল দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার। এটা ইংরেজ কবি এই যে স্যামুয়েল টেইলর কলিন্স এর 1974 সালে প্রকাশিত একটি ব্যালড বা গীত কবিতা। এটা হচ্ছে একটি ব্যালড বা গীত কবিতা। এটা এইচএসসি টেক্সট বুকের ইউনিট 12 লেসন অন, পেজ নম্বর হচ্ছে 156, পেজ নাম্বার হচ্ছে 156। যদি কেউ না বুঝতে পারো আমি বলতেছি, সেটা একটু শুনে নাও, একটু কষ্ট করে ক্লাসটা প্লিজ করো। তাহলে এটা হচ্ছে ইউনিট 12 লেসন অন এর পেজ নম্বর 156। এই তোমাদের বইয়ে এই লাইনটা, এই কবিতাটা দেয়া আছে, এবং এই কবিতাটার রেফারেন্স বুকে ওইখানে দেখবা যে কবিতাটা প্রথমেই পেজে লেখা আছে যে এটা হচ্ছে একটা ব্যালট কবিতা, এটা হচ্ছে একটা গীতি কবিতা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ব্যালট, মানে হচ্ছে গীত কবিতা। আর এটা হচ্ছে 1974 সালে প্রকাশিত হয়। এটা বইয়ের ইউনিট 12 এর লেসন অন, পেজ নাম্বার হচ্ছে 156-তে এটা আছে। যদি তোমাদের বই থাকে তাহলে একটু খুলে দেখে নেবা। আচ্ছা, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই বলবা, আর যদি কোনো প্রশ্ন থাকে শেষে বলবা, আর তোমরা কমেন্ট করতে পারবা, কমেন্ট করবা অবশ্যই। আর কে কোন জায়গা থেকে দেখছো পরে ওগুলো আমরা শুনবো। এই কোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলবা। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা, আচ্ছা, জেনারেল ইংলিশ কি মিডিয়ামের জন্য নাকি ইংলিশ ভার্সন স্টুডেন্ট? এটা হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে ইংলিশ কম্পালসারি, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম না। এটা জেনারেল ইংলিশ কি ইংলিশ মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম না, এটা হচ্ছে সবার জন্য কম্পালসারি। ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা, জেনারেল ইংলিশ সবার জন্য। আচ্ছা, তাহলে সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেবে। এবার 2 নম্বর প্রশ্নটা ছিল যে দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয়। এটা হচ্ছে তোমাদের স্কুল যে বইয়ের এখানে দেখো যে দ্য স্কুল বয় কবিতা আছে, তোমাদের এইচএসসি টেক্সট বুকে একটা বই আছে, মানে বইয়ে তোমার যে একটা কবিতা আছে দ্য স্কুল বয়। এই কবিতায় উইলিয়াম ব্লেক স্কুল বয়কে খাঁচায় আবদ্ধ পাখির সাথে, মানে কেইস বার্ডের সাথে তুলনা করছে। এটা তোমাদের বই থেকে আসছে, বইয়ের ইউনিট 6 লেসন হচ্ছে 3 এবং পেজ নম্বর হচ্ছে 74। এই পেজ নম্বর 74 থেকে এই কবিতাটায় দেয়া আছে কেইস বার্ডের সাথে তুলনা করছে। কার সাথে? কেইস বার্ডের সাথে তুলনা করছে, মানে একটা খাঁচায় আবদ্ধ পাখির সাথে তুলনা করছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে সি নম্বর, মানে কেইস বার্ড। এই প্রশ্নের উত্তর হবে কি? কেইস বার্ড। তাহলে দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার দ্য স্কুল বয় কার সাথে তুলনা করছে? কেইস বার্ডের সাথে তুলনা করছে। আশা করি মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো, আর বুঝতে পারলে তাহলে অবশ্যই বলবা। ভাইয়া আগে টপিকস ক্লিয়ার করেন। হাসিব, আমি মালয়েশিয়া থেকে দেখছি। জি ভাইয়া ধন্যবাদ। ভাইয়া আগে টপিকস, জি ভাইয়া টপিকটা তো ক্লিয়ার করব, প্রশ্নটা একটু সলভ করে দিচ্ছি, তারপরে টপিকগুলো বলতেছি। ভাইয়া গোলা লাগছে কেন? সমস্যা নেই, আমার কথা শোনো তাইলে বুঝতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো, মানে আমি টপিকসটাই হচ্ছে তোমার ক্লিয়ার করে দিতেছি। নিশিতা রহমান ভাইয়া, কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্নগুলো আসে সেইটাই, তোমার প্রশ্নটাই অ্যান্সার দিতেছি। মানে গত বছরে কি ধরনের প্রশ্ন আসছে, আমাদের প্রশ্ন বোঝার জন্য কি করতে হবে, মানে প্রশ্ন কোথা থেকে আসে সেটা বুঝতে হবে, যে কোথা থেকে প্রশ্ন আসে। আর আমি সেইগুলোই প্রথম দেখাচ্ছি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আর আমাদের এই বছরে কি কি প্রশ্ন, আমাদের কি কি পড়তে হবে, হ্যাঁ কি কি টপিকস পড়া লাগবে আমাদের, এইটা আগে ক্লিয়ার করেন। জি, সেইটার জন্যই তো এই প্রশ্নগুলো দেখাচ্ছি, যে কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসতেছে বা আসছে, আর এবছরে আমাদের কি কি পড়তে হবে। এটা না বুঝতে পারলে তোমরা বুঝবা কিভাবে? আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নটা একটু দেখো। 3 নম্বর প্রশ্নটা ছিল একটু গ্রামারের প্রশ্ন, তো এটা আমি গ্রামার একসাথে ব্যাখ্যা করি। 4 নম্বর গ্রামারের প্রশ্ন ছিল, গ্রামার একসাথে ব্যাখ্যা করি। তো এবার দেখো, এখানে আমি দেখাচ্ছি, এখানে বলছি কি যে শি সেইড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে।
এটাকে রিপোর্টেড স্পিচ চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম, অর্থাৎ ন্যারেশনে পরিবর্তন করতে বলছে। এটা আছে ডিরেক্ট ন্যারেশনে, এটাকে তোমার ইনডিরেক্টে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে বলা আছে যে শি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে, কেন তুমি সোমবারে আসনি, এইটা বলছে। তাহলে এইটাকে ডিরেক্ট থেকে তোমাকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হবে। ওকে, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার জন্য আমরা একটু দেখাচ্ছি যে তুমি কি করবা। যেমন আমি লিখতেছি, একটু খেয়াল করো সবাই। ন্যারেশনে দেখো যে আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লামেটরি। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্স। এই 5 প্রকারের মধ্যে এই ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন তুমি ন্যারেশন করবা, এই ন্যারেশনে কমা ইনভার্টেড কমার পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাইলে ডাব্লিউএস ওয়ার্ডটা, আর না থাকলে ইফ ব্যবহার করতে হবে। আর যে রিপোর্টিং ভার্বটার পরিবর্তে ব্যবহার করতে হয় আস্কড ব্যবহার করতে হয়। তাইলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ব্যবহার করতে হয় কি আস্কড। তাইলে এবার যদি আমি প্রশ্নটা একটু দেখি, এখানে প্রশ্নটা কি ছিল দেখো। এখানে প্রশ্নটা ছিল হচ্ছে যে শি সেড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মানডে। তাইলে এটা আমরা দেখতে পাচ্ছি শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার কি করতে হবে, এই যে রিপোর্টিং ভার্বটা থাকবে, এই রিপোর্টিং ভার্বটা তোমার পরিবর্তন করে কি করতে হবে, আস্কড করতে হবে, আস্ক অথবা আস্কড। এখন দেখো প্রথম যে অপশনটা ছিল, প্রথম অপশনে ছিল শি টোল্ড মি। তাহলে এখানে প্রথম প্রশ্নটায় এইখানে টোল্ড আছে, তার মানে হচ্ছে এই এ নম্বর ভুল, কারণ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে হবে আস্কড, এ নম্বরটা বাদ। তাহলে দেখো পরেরটা শি সেড মি, এটাও ভুল, কারণ এখানে আস্কড হবে, এটাও বাদ। তাহলে এ বি বাদ গেল। তাইলে আমার থাকলো কি সি আর ডি, সিও আস্কড আছে, ডি নম্বরে আস্কড আছে। এখন আমার পরবর্তী স্টেপে একটু দেখি। এখন দেখো শি আস্কড মি, এই আছে, এখানে কি আছে হোয়াই, আর এখানে কি নাই, ডাব্লিউএস ওয়ার্ডটা নাই। এই যে ডাব্লিউএস ওয়ার্ডটা ছিল, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এই ডাব্লিউএস ওয়ার্ডটা হবে। এখন এইখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কি নাই, তার মানে ডি নম্বর অপশনও বাদ, ডি নম্বর অপশন হবে না। কেন হবে না, কারণ এইখানে ডাব্লিউএস ওয়ার্ডটা নেই। তাইলে এই প্রশ্নের উত্তর হবে কি সি নম্বর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলো প্লিজ। এটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা পরেরটা একটু বলো। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? কেউ একজন কমেন্ট করো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এটা মানে শেষ পর্যন্ত এটা বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এটা মুবাশশিরা জান্নাত, আচ্ছা মুবাশশিরা জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাঞ্চুয়েশন, মানে এখানে তোমার কোনটায় দেওয়া আছে, সঠিক আছে কোনটায়, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখানে তুমি সিলেক্ট করো, তাহলে তোমার এখান থেকে বুঝতে হবে এখানে কোনটা আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা পড়ে থাকবা বা আমি তোমাদের দেখাবো। একটা হচ্ছে অ্যাপোজিশন আছে, ইংলিশে অ্যাপোজিশন আছে। এই অ্যাপোজিশন মানে হচ্ছে একটা অতিরিক্ত একটা পরিচয়, অতিরিক্ত একটা তথ্য। অ্যাপোজিশন মানে হচ্ছে অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত পরিচয়। এখন এই অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত পরিচয়টা কি হয়, যেমন এখানে এই এক্সাম্পলটা, এখানে যে কয়টা এক্সাম্পল আছে সেখানে একটু লক্ষ্য করবা। বলছে কি মাই আন্ট, মানে আমার আন্টি, ধরো মাই আন্ট হু লিভস ইন সিলেট, যে সিলেটে বাস করে, ইজ এ ডক্টর, সে হচ্ছে একজন ডাক্তার। তাহলে এখান থেকে একটু দেখি যে মাই আন্ট, আমার আন্ট
এই যে আমার আন্টি ইজ এ ডক্টর, এই সেন্টেন্সটা এইভাবে লেখা যায়। যেমন আমি যদি একটু লিখি, দেখো খেয়াল করো তাহলে বুঝতে পারবা। যেমন এখানে বলছে যে আমি বললাম মাই আন্ট ইজ এ ডক্টর, মাই আন্ট ইজ এ ডক্টর। এখানে এটা পুরো একটা সেন্টেন্স, এটা সেন্টেন্সটা শেষ হয়, মানে এটা পুরোপুরি অর্থ প্রকাশ করে। এখন এখানে যদি একটা কাজ করা হয়, যেমন এই আমি আমার আন্টির আর একটা পরিচয় দিলাম যে মাই আন্ট। এখন মাই আন্ট আমার আন্টির আর একটা পরিচয় কি দিলাম, যেমন বললাম যে এখানে হু লিভস, যে বাস করে, হু লিভস ইন সিলেট। এখন হু লিভস ইন সিলেট, যে সিলেটে বাস করে, এরপরে আমি লিখলাম কি হু লিভস ইন সিলেট, এরপরে ইজ এ ডক্টর, সে হচ্ছে একজন ডাক্তার। তাহলে এইখানে দেখো এই যে হু লিভস ইন সিলেট, এইটুক হচ্ছে আমার আন্টির আর একটা পরিচয়, আমার আন্টির আর একটা পরিচয়। মাই আন্ট ইজ এ ডক্টর, এটা পুরোপুরি একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করে। এখন মাই আন্ট হু লিভস ইন সিলেট, এই হু লিভস ইন সিলেটটা হচ্ছে অতিরিক্ত একটা তথ্য। তাহলে মনে রাখবো অ্যাপোজিশন, এটাকে বলা হয় অ্যাপোজিশন, মানে অতিরিক্ত তথ্য। এরকম অ্যাপোজিশন যদি থাকে তাহলে অ্যাপোজিশনের মনে রাখবা, সবসময় মনে রাখবা উভয় পাশে কি, অ্যাপোজিশনের উভয় পাশে কমা হয়, তার মানে অ্যাপোজিশনের এখানেও কমা হবে, এইখানেও কমা হবে, তাইলে অ্যাপোজিশনের উভয় পাশে কি হবে, কমা হবে। এবার আমরা একটু প্রশ্নটাই দেখি, এটা মনে রাখলেই এই প্রশ্ন সলভ করতে পারবা। আচ্ছা, যেমন দেখো, জি ভাই থ্যাংক ইউ, যারা কমেন্ট করছো থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ দয়া করে শেয়ারিং ইজ কেয়ারিং মাই ডিয়ার, প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে দাও এবং অন্যকে দেখার সুযোগ করে দাও। আচ্ছা, তাইলে মাই আন্ট হু লিভস ইন সিলেট, তাইলে এখানে এই হু লিভস ইন সিলেট এইটা অতিরিক্ত একটা তথ্য, এটার উভয় পাশে কমা হবে, এখানে কমা আছে শুধু এইখানে মাই আন্টের পরে এই হু লিভস ইন সিলেট, এইখানে আর কোনো কমা নেই, তার মানে এ নম্বর অপশন ভুল। কারণ আমরা এইমাত্র শিখলাম যে অ্যাপোজিশনের উভয় পাশে কি হবে, কমা হবে। তাহলে এইখানে এই জায়গায় কমা আছে, এই পাশে কমা নেই, তার মানে এ নাম্বার অপশন ভুল। পরেরটা দেখো, মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, দেখো এইখানে অ্যাপোজিশনের এখানেও কমা আছে, এখানেও কমা আছে, তাইলে উভয় পাশে যদি কমা থাকে তাইলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক থাকবে। আচ্ছা, এখন পরেরটা দেখো যে আবার দেখো মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর, এখন এখানেও কিন্তু কমা আছে, বিশেষ করে দেখো এইখানে আছে কিসের পরে, ইজের পরে। আমরা এইমাত্র শিখলাম কি অ্যাপোজিশনের উভয় পাশে কমা হবে, কিন্তু এইখানে কমাটা দিছে কোথায়, ইজের পরে। কি একটা চালাকি করছে দেখো, ইজের পরে কমা দিছে, আর শেষেরটায় মাই আন্ট হু লিভস ইন সিলেট, এখানে শুধু এইখানে কমা দিছে, আর এই যে মাই লিভস হু লিভস ইন সিলেট এইখানে কমাটা ব্যবহার করে নাই, তার মানে এই অপশনটা ভুল। আর সি নম্বর অপশন কেন ভুল, সি নম্বর অপশন ভুল হয়েছে এই জন্য অ্যাপোজিশনের উভয় পাশে না দিয়ে ভার্বের পরে কমা দিয়েছে, আর ভার্বের পরে তো কমা হবে না, তাইলে এই সি নম্বর অপশন ভুল, তাইলে এই প্রশ্নের উত্তর হবে বি নম্বর। তাহলে তোমাকে যদি এই বিষয়গুলো তুমি যদি শেখো তাহলে তুমি ঝটপট করে এই 1 মিনিটেই উত্তর দিতে পারবা। যে কেমন এই প্রশ্নে শিখলা কি, আজকে একমাত্র শিখলা যে অ্যাপোজিশনের উভয় পাশেই কমা হবে, তার মানে তুমি এরকম যদি দেখো অতিরিক্ত কোনো তথ্য আছে তাইলে তুমি শুধু কমা খুঁজবা, অপশনের মধ্যে কমা খুঁজে দেখবা যে অপশনের দুই পাশে কমা আছে কোন জায়গায়, এই একটাই এই দুইটা তো আগেই বাদ, আর এইখানে কমা আছে ভার্বের পরে, তাইলে এটা ভুল নিশ্চিত, ভার্বের পরে কমা হবে না, তাইলে অপশন বুঝলেও বি নাম্বার অ্যান্সার, না বুঝলেও বি নাম্বার অ্যান্সার। এখন বলো কে বোঝো নাই, যদি কেউ বুঝতে না পারো তাইলে বলো, কমা দিলে দুই পাশে দিতে হবে, না হলে কোন দিকেই হবে না, তাই না? হ্যাঁ, কমা অ্যাপোজিশনের উভয় পাশে কমা হবে, না দিলে তো ভুল হবে। ঠিক আছে, কেউ না বুঝলেও বলো, কারণ বুঝলেও এই বি নাম্বার অ্যান্সার, না বুঝলেও বি নাম্বার অ্যান্সার, কারণ এইখানে দুই পাশেই কমা আছে, আর কোনো জায়গায় নাই। আচ্ছা, আমি কি পরের পেজে যাব? কেউ একজন প্লিজ কমেন্ট করে প্লিজ জানাবে যে আমি পরের পেজে যাব কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, সবার কষ্ট হচ্ছে, সমস্যা নেই, আমি চলে গেলাম। বুঝেছি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ হাসান, থ্যাংক ইউ, ওয়েল ডান মাই ব্রাদার। ওকে, তাহলে 4 নম্বর পরে আমি এবার 5 নম্বরে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ইনশাল্লাহ পরের দিন থেকে আমার কষ্ট সার্থক। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা একটু দেখি। এই যে দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার, আচ্ছা এখানে আর্টস বিল্ডিং অব দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সামনে, কোথায়, ঢাকা ইউনিভার্সিটির সামনে হচ্ছে কি আছে,
কলা ভবন, অর্থাৎ কলা ভবনের সামনে যার ইংরেজি হচ্ছে, তাইলে এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা মানে ঢাকা ইউনিভার্সিটি আর্টস বিল্ডিংটা, তাইলে এই যে আর্টস বিল্ডিংটা কোথায় আছে, ঢাকা ইউনিভার্সিটির সামনে। এটা মূলত হচ্ছে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি যাও তাহলে তুমি অবশ্যই দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির এই যে সামনে কোথায় আর্টস বিল্ডিংটা, কলা ভবনটা আছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটির সামনে। এইখানে মূলত কোনো গ্রামার মূল বিষয়টা হচ্ছে তুমি যদি জানো যে ঢাকা ইউনিভার্সিটির সামনেই হচ্ছে এই কলা ভবনটা, তাইলে তুমি এবার অ্যান্সারটা সহজেই খুঁজে বের করতে পারবা। কারণ দেখো যে এখানে বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর মানে কি পূর্বে, তাইলে ঢাকা ইউনিভার্সিটির পূর্বে তো আর তোমার এই যে কলা ভবনটা না, তাইলে এই প্রশ্নের উত্তর এ নম্বর ভুল। তারপরে দেখো বি সাইড, বি সাইড মানে পাশে বা তাছাড়া, তাহলে বি সাইড মানে পাশে, পাশেও তো না, এটাও হবে না, এই প্রশ্নের উত্তরও ভুল। অ্যাট দ্য ব্যাক মানে পিছনে, তাইলে এটাও ভুল। এখন এই বি মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাইলে এই প্রশ্নের উত্তর হবে ইন ফ্রন্ট অফ। তুমি যদি না বুঝো তাইলেও বি নাম্বার অ্যান্সার, বুঝলেও না বি নম্বর অ্যান্সার, কারণ ঢাকা ইউনিভার্সিটির সামনেই হচ্ছে কি এই কলা ভবনটা, তাইলে বুঝলেও বি নাম্বার, ইন ফ্রন্ট অফ মানে সামনে, না বুঝলেও ইন ফ্রন্ট অফ মানে সামনে, এইটাই অ্যান্সার হবে। আশা করি মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমি পরের প্রশ্নটা যাই। এখানে পরের প্রশ্নটা বলছে কি, উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, অর্থাৎ রোগীর কোনো সম্পর্কে তোমাকে আপডেট দেওয়া হয় নাই, রোগীর অবস্থা সম্পর্কে তোমাকে কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা সেটা, রোগীর অবস্থা সম্পর্কে যায়। উই হ্যাভ নট বিন, এটা প্যাসিভে লেখা আছে, গিভেন দেওয়া হয় নাই, কি দেওয়া হয় নাই, আপডেট মানে কোনো তথ্য, কোনো অবস্থার কোনো তথ্য দেওয়া হয় নাই, অন দ্য পেশেন্টস কন্ডিশন রোগীর যে কি অবস্থা সেই সম্পর্কে তোমাকে কোনো তথ্য দেওয়া হয় নাই। তাইলে এখানে আমরা দেখি কি বসতে পারে, সাম মানে কিছু। আচ্ছা দেখো, আপডেট মানে তথ্য, কিছু তথ্য দেয় না, এটা তো হইতে পারে না, কারণ তথ্য যদি দেয় তাইলে কিছু দেশে মানে তো তাইলে আর বলতে পারে না যে কিছু তথ্য দেয় না, এরকম বলতে পারে না, নেগেটিভ করতে পারে না। তাইলে নান মানে, এই নান মানে হচ্ছে নো অন, নো অন মানে নো অন, এটা ব্যবহার করা হয় কোনো কিছুর জন্য, ব্যক্তি অথবা বস্তু দুইটার ক্ষেত্রেই। তাইলে নান, এখানে এটা তো হতে পারে না। তাইলে এখানে মাস, মাস মানে অনেক বেশি, এটাও হতে পারে না, তাইলে এটাও ভুল। তাইলে বি নম্বর ভুল, এ নম্বর ভুল। তাইলে এই প্রশ্নের উত্তর হবে এনি, এনি মানে কোনো। আর এনির একটা ব্যবহার শেখাই, এনিটা ব্যবহার করা হয় কোথায় কোথায়। এনি শব্দটা ব্যবহার করা হয় হচ্ছে, এই এনি শব্দটা ব্যবহার করা হয় হচ্ছে যদি নেগেটিভের ক্ষেত্রে, মানে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। আজকে শিখে রাখো, এনি শব্দটা ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্সে, আর ব্যবহার করা হয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাইলে নেগেটিভ সেন্টেন্সে আর এনিটা ব্যবহার করা হয় দুইটা জায়গায়, এক হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এই দুইটা জায়গায় কিসের ব্যবহার করা হয়, এনি। এনি মানে শব্দের অর্থ কি, কোনো, এনি শব্দের অর্থ কি কোনো। তাহলে এবার যদি একটু দেখো যে উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট, কোনো তথ্য অন দ্য পেশেন্টস, অর্থাৎ আমাদের রোগীর অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় নাই। আশা করি বুঝতে পারছো, দেখো বুঝতে পারলে। আচ্ছা ওকে, পরেরটা কি আছে যে ইন দ্য সেন্টেন্স, 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার্স snatched the children from a perfect storm, এখানে দ্য বোল্ড ফেসড ফেয়ারিস মিন্স, এইখানে পারফেক্ট স্টর্ম বলতে কি বোঝানো হয়েছে, পারফেক্ট স্টর্ম। এই পারফেক্ট স্টর্ম শব্দের অর্থ হচ্ছে দুরূহ অবস্থা। এটা একটা ফ্রেজ, এটা নিয়ে বেশি কথা না বলি, কারণ এখানে ফ্রেজ নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে দুরূহ অবস্থা, অর্থাৎ দুরূহ অবস্থা, পারফেক্ট স্টর্ম। দুরূহ অবস্থা মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, দুরূহ মানে কি খারাপ, দুরূহ মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওর্স্ট সিচুয়েশন হবে, ওর্স্ট সিচুয়েশন। আর এখান থেকে আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে আমরা জানি ব্যাড শব্দটা সবাই আমরা জানি, ব্যাড, বিএডি ব্যাড। এই ব্যাড শব্দটা কি খারাপ, ব্যাড শব্দের অর্থ কি খারাপ। এখন আমরা জানি ডিগ্রি আছে, ডিগ্রি আছে, এই ডিগ্রির আবার 3টা রূপ আছে, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে কি কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ, অর্থাৎ আরেকটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যে ব্যাড শব্দটা আছে, এই ব্যাড শব্দটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স, WORSE, ওর্স, আর এইটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট, WORST, ওর্স্ট। তাইলে এটা শিখে রাখো যে ব্যাড শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভে হচ্ছে কি ওর্স, আর এইটার সুপারলেটিভ হচ্ছে কি
ওর্স্ট, এটা সুপারলেটিভ হচ্ছে কি ওর্স্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাইলে খারাপ এটা হচ্ছে তার থেকে আরেকটু বেশি খারাপ, আর ওর্স্টের থেকে আরেকটু বেশি, সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ওর্স্ট। তাহলে এখানে বলছে কি যে এই পারফেক্ট স্টর্ম এটা যদি ফ্রেজ কেউ পড়ো তাহলে বুঝতে পারবা দুরূহ অবস্থা বা খারাপ অবস্থা, তার মানে হচ্ছে দ্য ওর্স্ট সিচুয়েশন, দ্য ওর্স্ট সিচুয়েশন। আচ্ছা, এরপরে দেখো এর পরের প্রশ্নটা হচ্ছে যে দ্য ওয়ার্ড ইমানসিপেশন, ইমানসিপেশন মিন্স, ইমানসিপেশন বলতে কি বোঝায়? ইমানসিপেশন শব্দটা মানে হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে লিবারেশন, লিবারেশন মানে স্বাধীনতা বা মুক্তি। এইটা তোমাদের বইয়ের, এইটা হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট অনের, ইউনিট অন, আমি লিখে দিচ্ছি ইউনিট অন, এইটা হচ্ছে ইউনিট অনের পেজ নম্বর মনে হয় 10 নম্বর পেজে এই প্রশ্নটা আসছে, পেজ নম্বর 10-এ একদম হুবহু এই প্রশ্নটা আছে পেজ নম্বর 10-এ। যদি তোমাদের বই থাকে কেউ একটু দেখতে পারো। আমি শুধু এইগুলো দেখাচ্ছি এই জন্য যে কোন প্রশ্নটা গত বছর থেকে, যে কোন প্রশ্নটা কিভাবে আসছে এই অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি বুঝতে পারো প্রশ্নগুলো কোথা থেকে আসে তাইলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে, আর আমার কথা তাইলে বুঝতে পারবা। এটা হচ্ছে ইউনিট অনের পেজ নম্বর হচ্ছে 10, এই মেইন বইয়ের এই দ্য ওয়ার্ড ইমানসিপেশন মিন্স এইটা একদম হুবহু আসছে। যদি আমি একটু দেখাই, আচ্ছা এবার দেখো, এই যে দেখো আমি দেখাচ্ছি, আচ্ছা দেখো এই যে যখন এই প্রশ্নটা আসছে, যখন আমার ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি দেখছিলাম যে কি কোথা থেকে প্রশ্নগুলো আসছে। যেমন দেখো এই যে ওয়ার্ডটা ইমানসিপেশন, এই পেজ নম্বর কত 10, পেজ নম্বর 10 থেকে এই শব্দ এইটা একদম হুবহু আসছে যে এই ইমানসিপেশন মানে কি, এই যে লিবারেশন, এই প্রশ্নটা। তাহলে বুঝতেই পারছো যে ঢাকা ইউনিভার্সিটি কোথা থেকে প্রশ্নগুলো করে, ঠিক আছে। আর ওইগুলোর তো পেজ নাম্বার বলেই দিলাম। আরও মজা আছে সামনে, রিটেন কমন পড়ে, রিটেন কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল মানে কি? একদম মানে বলে কি একদম অরিজিনাল মানে মূল, মানে খাঁটি বা সঠিক, মানে সৎ যেটা। তাহলে এইখানে অ্যামিউজিং শব্দটা কি? অ্যামিউজিং শব্দটার অর্থ হচ্ছে মজাদার। তাহলে এখানে অরিজিনাল মানে কি? খাঁটি, সৎ বা একদম যেটা কি বলে, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, অরিজিনাল মানে ট্রু, সঠিক বা খাঁটি। তাহলে অ্যামিউজিং মানে মজাদার, তাহলে এইটার সিনোনিম তো এটা হইতে পারে না। আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম, তাহলে এটার প্রশ্ন এইটার সাথে তো কোনো মিল নেই, সিনোনিম এটাও হবে না। অ্যাকিউমিলেট, অ্যাকিউমিলেট শব্দের অর্থ হচ্ছে পুঞ্জীভূত করা বা একত্রিত করা, তাইলে এই প্রশ্নের উত্তর তো সিনোনিম এটা হতেই পারে না। তাইলে এখানে ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য, খাঁটি মানে হচ্ছে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, তাইলে অরিজিনাল। এই প্রশ্নের উত্তর হবে সি নম্বর, বুঝলেও হবে সি নম্বর, না বুঝলেও হবে সি নম্বর। আর এইখানে উপরেরটা ঠিক দিনে এটা হচ্ছে বি নম্বর, লিবারেশন। আশা করি বুঝতে পারছো মনে হয়। জি ভাইয়া, নেলসন ম্যান্ডেলা, জি আমি একদম বই থেকে দেখিয়েছি, হ্যাঁ আমি দেখাবো বই থেকে। আর আগের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে তোমার এই যে এটা দেখিয়েছিলাম ওই যে কেইস বার্ডের সাথে, এই যে বইতে দেখো, এই যে আমি দেখিয়ে রেখেছি হোয়েন দ্য বার্ড, নেলসন ম্যান্ডেলা, এই যে দেখো দ্য বার্ড সিং, এরপরে লেখা আছে এই যে এই প্যাসেজটার এইখান থেকে এই যে কেইস লেখা আছে এই যে, এবং আরও দেখো সিট ইন এ কেইস বার্ড, এই কেইস অ্যান্ড সিং, এই যে আমি দাগিয়ে রেখেছিলাম, এই প্রশ্নটা এইখান থেকে আসছে। আচ্ছা, তারপরে বলছে কি চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা নেলসন ম্যান্ডেল, জি পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং। এখানে হচ্ছে ASSURANCE, যারা স্পেলিংয়ের ক্লাস আমার করবা তাইলে তারা বুঝতে পারবা যে স্পেলিংয়ের ক্লাসগুলো কিভাবে হয়। এটা স্পেলিং মুখস্থ করার বিষয় না, অনেক কিছু রুলস থাকে। এটা অ্যাসিওরেন্স, বাকিগুলোয় ভুল, কারণ এরপরে S হবে, এরপরে URANCE অ্যাসিওরেন্স, তাহলে এইটা S না, এটা ভুল। পরেরটা ঠিক আছে, কিন্তু এখানে কি আছে RRANCE, পরেরটা ভুল। ASSU, এখানে R আছে তাইলে এটা ভুল, আর হবে একটা, এখানে এটা ভুল। এরপরে এইখানে R আছে, এটাও ভুল, তাহলে উপরের এই যে অ্যাসিওরেন্স এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে প্লিজ দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দাও, তোমার একটা শেয়ারের মাধ্যমে প্লিজ কেউ একজন দেখতে পারবে। কারণ আমরা এই উদ্যোগটা শুধু নিয়েছি হচ্ছে শুধুমাত্র আমরা জানি আমরা নিডি ফ্যামিলি থেকে আসছি,
তো আমাদের মতো এরকম অনেক নিডি ফ্যামিলির ছেলেমেয়েরা আছে যারা ইউনিভার্সিটি ভর্তি কোচিং করতে পারে না এবং তারা জানেও না কিভাবে করবে। আর এই বর্তমান সময়টা খুবই খারাপ সময়। এখন এই সময় দেখা যায় ভর্তি কোচিং কেউ করতে পারে না অনলাইনে। তো এই জন্য দেখা যায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। তোমরা সবাই একটু আমাদেরকে হেল্প করো প্লিজ, সবাই একটু শেয়ার করে দিও প্লিজ, তোমাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকে দেখতে পারবে। আচ্ছা, আর তোমাদের বিরক্ত লাগলে প্লিজ কমেন্ট করে বলবা, তাইলে আর বলবো না বা ক্লাস নিব না, কন্টিনিউ করবো না। ভিডিও ক্লিয়ার না কেন ভাইয়া? শোনো, ভিডিও ক্লিয়ার হবে, একটু কষ্ট করে শোনো। আচ্ছা, কারণ এই যে মানে পেজগুলা লাড়াচ্ছি তো এই জন্য একটু সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে ডায়াসপোরা থেকে আসছে, যে দ্য ওয়ার্ড ডায়াসপোরা স্টিল 11 নম্বর কোশ্চেনটা আসছে ডায়াসপোরা থেকে। মানে ডায়াসপোরা এটা হচ্ছে এইচএসসি টেক্সট বুক ইউনিট 9 লেসন 1 পেজ নম্বর হচ্ছে 109। এটা হচ্ছে বইয়ের 109 নম্বর পেজ থেকে আসছে। যদি তোমাদের বই থাকে আমি দেখাচ্ছি, এই যে আমি দাগিয়ে রেখেছিলাম, দেখো এবার দেখতে পাচ্ছ কিনা, দেখা যায় কিনা, এই যে দেখো হোয়াট ইজ ডায়াসপোরা। এই ডায়াসপোরা শব্দটা যখন আমি আমার স্টুডেন্টদেরকে ডায়াসপোরা প্যাসেজটা পড়িয়েছিলাম তখন দেখো এগুলো আমি সবগুলো এই যে দাগিয়ে দাগিয়ে পড়িয়েছিলাম, দেখো কিভাবে বই দাগিয়েছে এবং বই কিভাবে পড়ছে দেখো। তো এখানে দেখো এই যে হোয়াট ইজ ডায়াসপোরা, ডায়াসপোরা শব্দটা কিসের সাথে রিলেটেড, এই যে প্রথমেই তোমরা এগুলো বাদ দিয়ে পড়ো, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মধ্যে এই যে মাইগ্রেশন শব্দটা লেখা ছিল, তাহলে ডায়াসপোরা শব্দটা কিসের সাথে রিলেটেড, এই যে মাইগ্রেশন, এটার সাথে রিলেটেড। ঠিক আছে, মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, আর হচ্ছে তোমার এই ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসন। আর বাকিগুলোর অর্থ কি, বাকিগুলোর হচ্ছে যেগুলো আছে, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে উপস্থিতি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি একাগ্রতা, আর এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ। তাইলে এটা মাইগ্রেশন, এটা মেইন বই থেকে আসছে, এই পেজ নম্বর 109 থেকে। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন এখানে হচ্ছে দেখো, পিপল লর্ডেড ম্যান্ডেলাস হিউম্যানিটি। লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, লর্ডেড প্রশংসা করেছিল ম্যান্ডেলাস হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি ইন দিস সেন্টেন্স দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য বোল্ড ফেসড ওয়ার্ড। তাহলে এখানে মূলত হচ্ছে এই যে লর্ডেড শব্দটা, এইটার কি জানতে চেয়েছে, প্রেজেন্ট ফর্ম জানতে চেয়েছে। আচ্ছা, যদি আমি তোমাদের একটু দেখাই যে মূলত আমরা জানি ভার্বের শেষে, ভার্বটা পাস্ট ফর্ম করার জন্য ভার্বের শেষে সবাই একটু খেয়াল করো, ভার্বের শেষে ডি ইডি, তারপরে হচ্ছে ডি ইডি, তারপরে হচ্ছে এন, তারপরে এনি, তারপরে হচ্ছে ইএন। তাইলে একটু সবাই মুখস্থ করে নাও, ডি ইডি এনি, তারপর হচ্ছে এন ইএন। এইগুলো যোগ করে হচ্ছে আমরা ভার্বটাকে কি করি, এইগুলো যোগ করে হচ্ছে ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করে থাকি। আর কিছু ভার্ব আছে যেগুলোর 3টা ফর্মই এক, সেগুলো তো ভিন্ন, কিন্তু আমরা কি করি ভার্বের শেষে মানে প্রেজেন্ট ফর্মের সাথে ডি, প্রেজেন্ট ফর্মের সাথে ডি, প্রেজেন্ট ফর্মের সাথে ইডি অথবা এন অথবা এনি অথবা ইএন, এগুলো যোগ করে আমরা ভার্বটাকে কি করি, আমরা ভার্বটাকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করে থাকি। আচ্ছা, তাহলে এবার যদি একটু খেয়াল করো, এইখানে দেখো এখানে ভার্বটার কি দেওয়া আছে, এখানে ভার্বটার দেওয়া আছে হচ্ছে পাস্ট ফর্ম, তোমাকে জানতে চেয়েছে প্রেজেন্ট ফর্ম কোনটা, তোমাকে জানতে চেয়েছে ভার্বটার প্রেজেন্ট ফর্মটা কি। তাইলে এই যে লর্ডেড, দেখো এখানে LOUDED লর্ডেড, এই যে ইডি যোগ করা আছে, তাইলে ভার্বটা আছে পাস্ট ফর্ম। তাইলে এইখান থেকে তুমি যদি ইডিটাকে বাদ দাও, তাইলে কি পাও, LAUD লর্ড। তাইলে এখানে দেখো, এখানে তাইলে শুধু ওই কথাটুকু মনে রাখলে আর কি ভার্বেরই পড়তে হয়, মানে পড়া লাগতো। আমার স্টুডেন্ট ও কতবার আমি ক্লাসে যখন আমি পড়েছি তখন কতবার আমি বলেছি যে ডি ইডি তারপরে এনি আর ইএন এগুলো থাকলে পাস্ট ফর্ম হয়। এটা একটা স্টুডেন্ট যদি ক্লাসে একদিন শোনে তাইলে তার আর কোনোদিন পড়া লাগে না, তাইলে সে বুঝতে পারে। তাইলে এখান থেকে ও তো এমনিতেই বুঝতে পারবে যে এখান থেকে ইডিটা আমি বাদ দেই, যেহেতু ভাইয়া আমাকে বলছে ইডিটাও এইগুলো থাকলে হচ্ছে পাস্ট ফর্ম, তাই এগুলো আমি বাদ দেই। তাইলে এখানে কি থাকে, LAUD, তাইলে ইডি তো যোগ করবা, তাইলে এই ইটা তো বাদ যাইবে, এটা তো দেখো, তাইলে এ নম্বরটা ভুল, কারণ এখানে শুধু ছিল লর্ড মানে প্রশংসা, এটা ভুল। আর লেড তো হতেই পারে না, এটা কোনোভাবেই হয় না, লিড মানে পরিচালনা করা, এটা আর একটা ভার্ব, এইখানে 3টা। তাইলে হবে কি, প্রশ্নের উত্তর হবে ডি, তাইলে লর্ড হবে প্রশংসা করা, এইটা হচ্ছে অ্যান্সার হবে। আশা করি মনে হয় বুঝতে পেরেছো।
আচ্ছা, তারপরেরটা দেখো, এইখানে আর একটা চমৎকার বিষয় শেখাচ্ছে। আমি শুধু কোশ্চেন সলভই করতেছি না, এই কোশ্চেন সলভের সাথে সাথে আমি যে নিয়মগুলো দেখাচ্ছি এই নিয়মগুলোই থেকে আবার দেখা যায় কোনো একটা সময় প্রশ্ন আসতে পারে, এবং এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এবং আমি দেখাচ্ছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 2019-20 কোশ্চেন, একজন প্রশ্ন করছে। আচ্ছা, এবার একটা চমৎকার জিনিস দেখাচ্ছি। এবার একটা চমৎকার জিনিস দেখো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আর মুখস্থ করতে হবে না, পার্টস অফ স্পিচের টেকনিক দেখাবো, শিখবা, 2-3টা ক্লাস করবা, মাঝে মধ্যে দেখাবো, এগুলো শিখলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা আর্টিকেল চিনি না এমন কেউ আছে? আর্টিকেল চিনি না এমন কেউ নাই। আর্টিকেল কি কি? এ, এন আর হচ্ছে দি, এই তিনটার নাম বা এই তিনটা পড়ে না এমন কোন স্টুডেন্ট মনে হয় না আমাদের এইখানে জয়েন আছে। যদিও কেউ থাকো তাইলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে সেই পৃথিবী থেকে চলে যাও। যে আর্টিকেল এই এ এন দি এর নাম জানো না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, অনেক পাপ করছো জীবনে, সে হচ্ছে মানে মারা যাও, আর তার বেঁচে থাকার অধিকার নাই। আচ্ছা, তাহলে এইখান থেকে আর্টিকেল হচ্ছে কি এ এন দি। আচ্ছা, আমরা এবার একটু খেয়াল করি কিভাবে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করবা। আচ্ছা, এই আর্টিকেলের পরে একটু যোগ বিয়োগ করবা। আর্টিকেলের পরে ধরো তোমার এ একটা ওয়ার্ড আছে, পরে আরেকটা ওয়ার্ড আছে, একটু খেয়াল করো। তাইলে মনে রাখবা, আর্টিকেলের পরে যদি তোমার একটা শব্দ থাকে, আবার দেখাচ্ছি, যেমন এখানে আরেকটা দেখাই, আর্টিকেল প্লাস একটা ওয়ার্ড। তাহলে আর্টিকেলের পরে যদি একটাই শব্দ থাকে, তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। তুমি বুঝলেও নাউন হবে, তুমি না বুঝলেও নাউন হবে। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হবে। এখন বলো কে বুঝো নাই? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এটা নাউন হবে, তুমি বুঝলেও নাউন হবে, তুমি না বুঝলেও নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, তাইলে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর শেষেরটা হবে নাউন। এখন হিসেবটা করবা কোথায়? হিসেবটা করবা হচ্ছে আর্টিকেল থেকে হিসেব করবা, যোগ বিয়োগ করা শুরু করবা। আর্টিকেল থেকে যোগ বিয়োগ করা শুরু করবা, মধ্যে কয়টা ওয়ার্ড আছে। এই পাশে ভার্বের পূর্ব পর্যন্ত হিসাব করবা। ভার্ব, প্রেপোজিশন, এগুলো সবাই চেনে। ভার্ব কোনটা? প্রেপোজিশন। আর কনজাংশন, অ্যানভার্টর, আর অথবা কোনো পাঞ্চুয়েশন মার্ক, ধরো ফুল স্টপ অথবা এই যে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন, পাঞ্চুয়েশন মার্ক, এখানে পাঞ্চুয়েশন লিখে দিলাম, পাঞ্চুয়েশন। সবগুলা লেখা বোঝা যাবে না বা লেখা দেখাও যাবে না, আমার পক্ষে এতগুলো সবগুলো দেখানো সম্ভব না। যারা শুনতেছো শোনো, যারা ক্লাস করার জন্য মনোযোগী আছো ইনশাল্লাহ তারা বুঝবা। তাইলে হিসেব করবা কি, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, একটা শব্দ, তাহলে সেটা নাউন। আই রিপিট, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তুমি বুঝলেও নাউন, না বুঝলেও নাউন। এখন আর্টিকেলের পরে হিসেবটা করবা কোন পর্যন্ত? ভার্ব পর্যন্ত। ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, এর মাঝখানে। আচ্ছা, তাইলে এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা কেউ জানে না এমন কেউ আছে? মোডাল অক্সিলিয়ারি ভার্বের নাম শোনে না এমন কেউ আছে? তাইলে নিজের ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছে। মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি? মডাল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ধরো তোমার এই যে শ্যাল, শুড, উইল, উড, এইগুলো হচ্ছে কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড। আমি যেটা দেখানোর জন্য এত কথা বললাম সেটা হচ্ছে এই ক্যান একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব, সারা জীবনই এটা একটা ভার্ব। তাইলে এবার যদি কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো, এইখানে দেখো, এখানে বলছে কি, দ্য বোল্ড ফেসড ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ এ বা অ্যান। এখন এইখানে বোল্ড করা আমার ছিল না, মানে আমি করতে ভুলে গেছিলাম হয়তোবা। এই ইলেক্টেড শব্দটার নিচে বোল্ড করা ছিল, মানে দাগ দেওয়া ছিল অথবা এটা বোল্ড করা ছিল কোশ্চেনে। আর বলছে কি যে ইলেক্টেড শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এইটা বলছে। তাহলে তুমি দেখো এই ক্যান শব্দটা ছোটবেলা থেকে পড়ছো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এইগুলো সব কি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তার মানে বুঝে নাও এইটা ভার্ব আর এইটাই হচ্ছে মূল ভার্ব, তাইলে এইটা হইছে ভার্ব। এর পূর্ব পর্যন্ত তুমি আজকে যে নিয়মটা শিখলা এটা থেকে হিসাব করবা। তাইলে দেখো এই অ্যান হচ্ছে কি একটা আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কি ইলেক্টেড, আর একটা হচ্ছে কি মেম্বার। একটা হচ্ছে ইলেক্টেড আর একটা হচ্ছে কি মেম্বার। তাইলে দেখো এই দুইটা শব্দ, তাইলে প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি হবে নাউন। এখন দেখো, আশা করি বুঝতে পারছো। এখন তাইলে আমি আর পরেরটা পড়ালাম না, এটা কোশ্চেনে আসে নাই, কিন্তু তোমাকে বলা আছে ধরো এই ডিসিশন শব্দটার নিচে আন্ডারলাইন করে দিছে, এইখানে এই তো ফুল স্টপ,
এই ডিসিশন শব্দটার নিচে আন্ডারলাইন করে দিছে। আর এই আছে হচ্ছে আর্টিকেল দা। এখন আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে আগে এইটার অ্যান্সার বলে দিই। তাইলে অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান, এই যে ক্যান মডাল ভার্ব, তাইলে এই ভার্বের পূর্ব পর্যন্ত দুইটা শব্দ। ইলেক্টেড শব্দটা হইবে তাইলে কি অ্যাডজেক্টিভ, আর মেম্বার শব্দটা নাউন। তাইলে ইলেক্টেডের নিচে আন্ডারলাইন করা ছিল, তাইলে বলছে ইলেক্টেড শব্দটা কি হবে, তাইলে ইলেক্টেড শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ইলেক্টেড শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। তাইলে এবার একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবা যে ডিসিশন শব্দটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে, এই হচ্ছে ফুল স্টপ আর এই হচ্ছে আর্টিকেল দা, তাইলে এর মাঝখানে কি আছে, এই ফুল স্টপ, এই পাঞ্চুয়েশন মার্ক, এর মাঝখানে আর্টিকেলের পরে একটাই শব্দ আছে, তাইলে ডিসিশন শব্দটা কি হবে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবে। আচ্ছা, যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ডিসিশন শব্দটা কি। এই আর্টিকেলের পরে ডিসিশন শব্দটা এই পাঞ্চুয়েশন মার্ক একটা শব্দ আছে। কেউ একজন প্লিজ কমেন্ট করে জানাও। নাউন হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বিনরবি। আচ্ছা নাহিদ হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ সানজিদামো। আচ্ছা, এই যারা যারা সঠিক, ও মাই গড সবাই উত্তর দিচ্ছে সঠিক, ওরে বাবা রে সর্বনাশ করছে। আচ্ছা, তাইলে এখন আর মানে মনে হয় না আর কেউ এই মানে এই আর্টিকেলের পরে এরকম কয়েকটা রুলস আছে, কয়েকটা এই যে জয়নব সীমা ভাত বলছে, এই তোমার বাসায় কিছু খাবার টাবার থাকলে তুমি দান করে দাও। ভাই তুমি কি বললা এটা জয়নব শাহ, তুমি মাফ করে দাও আমারে ভাই, আমি তোমার বুঝাইতে পারিনি ভাই, এটা কি বললা ভাই, ভার্ব বললা কেন, আমার তো কষ্টে এখন বুকটা ফেটে যাচ্ছে ভাই। নাউন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ডিসিশন হলো নাউন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান ভাই। যার বাসায় যেই খাবার টাবার আছে সবাই খেয়ে নাও ভাই, মিষ্টি মুখ করো ভাই সঠিক উত্তর দেওয়ার জন্য ভাই। আচ্ছা, তাইলে পরেরটা চলে যাই। এরপরে 14 নম্বর নিয়ে আর কথা বলবো না, কারণ 14 নম্বর নিয়ে একটু বলবো। এটা হচ্ছে এইচএসসি টেক্সট বুক মেইন বইয়ের ইউনিট 14 লেসন 1 পেজ নম্বর 188। এটা হচ্ছে 188 নম্বর পেজে এই প্রশ্নটা আছে, আমি দেখাচ্ছি। এটা আসছে হচ্ছে পেজ নম্বর 188 থেকে। এই যে দেখো, আশা করি মনে হয় দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে অ্যাপোলো অ্যান্ড মাউস খেলি। দেখো এই প্রশ্নটা আসছে, আমি লিখে রেখেছিলাম ডিউবি ইউনিট 2019 সালে এই কোশ্চেনটা এই 188 নম্বর পেজ থেকে আপনাদের বই থেকে আসছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে গত বছরে, আর এই বছরে আমাদের কোন কোন ভাবে আগাতে হবে এবং কি কি টপিক পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে এ নম্বর। বাকিগুলো কেন হবে না, যদি এখনো কেউ না বুঝতে পারো তাহলে আমাকে মাফ করে দাও। আচ্ছা, 15 নম্বর। আচ্ছা, 15 নম্বরে একটা চমৎকার রুল শেখাবো, একটা চমৎকার রুল শেখাবো। আমি বিশ্বাস করি এই রুলসটা তুমি কখনো শেখো না, কারণ এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার এবং আমার বড় ভাই, সে আমাকে শিখিয়েছে। ইনশাল্লাহ এটা তুমি বুঝতে পারবা। যে এখানে বলছে চুজ দ্য বেস্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ, এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে যে এভরিওয়ান হেটস, প্রত্যেকেই মানে সবাই, হেটস ঘৃণা করে, অ্যাসিড থ্রোয়িং মানে এই যে অ্যাসিড নিক্ষেপ করে এটা প্রত্যেকেই ঘৃণা করে। এই কোশ্চেনটার কি বলছে, এই কোশ্চেনটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জানতে চেয়েছে। আচ্ছা, আমি এবার দেখো একটা মানে চমৎকার রুলস দেখাচ্ছি, এবার একটু খেয়াল করো। আচ্ছা দেখো, দুইটা স্ট্রাকচার দেখাবো, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আর কিছু পড়তে হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে তোমার জীবনের ঝামেলা শেষ। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে ওয়াসভি আর একটা হচ্ছে ডাব্লিউটা না থাকলে শুধু আসবি। আচ্ছা, একটা হচ্ছে ওয়াসভি আর একটা হচ্ছে আসবি। আমার শ্রদ্ধেয় বড় ভাই কে এম জালাল রুমি, তার কাছ থেকে হচ্ছে আমি এইটা শিখেছি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং তাকে উত্তম প্রতিদান দান করুক, আমার শ্রদ্ধেয় স্যার, আমার বড় ভাই। তাহলে ওয়াসভি এবং আসভি, তাহলে এই যে ওয়াসভি এবং আসভি থেকে এটা আমি শিখেছি। তাহলে এবার একটু খেয়াল করি, আর শেষে কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই দুইটা স্ট্রাকচার। এখন ডাব্লিউএস ওয়ার্ডটা যদি থাকে, এটা কি একটু বলে দিচ্ছি। ডাব্লিউ মানে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এ মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কেউ যদি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ এগুলা পরে আর দেয়া হবে না, পরে আবার দেখবা কি ভিডিও দেখে নিতে পারবা। আমি লিখে দিচ্ছি ডাব্লিউএস ওয়ার্ড, আর এ মানে হচ্ছে সংক্ষেপে লিখলাম অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে এস মানে সাবজেক্ট সংক্ষেপে লিখলাম, ভি মানে হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, আর ই মানে হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ, আমি এখানে ইএক্সটি লিখে রাখলাম। আচ্ছা, তাইলে এই শেষেরটা লিখলাম না, কারণ এখানে শুধু ডাব্লিউটা থাকবে না, মানে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব আর এক্সটেনশন।
আচ্ছা, তাইলে এবার একটু খেয়াল করি, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই দুইটা শব্দ মনে রাখবা। পরীক্ষার হলে তুমি এমসিকিউর জন্য সময় পাবা কম, তোমাকে কি করতে হবে, শর্টকাট মানে ধাম করে প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। আর এই সব জিনিস যদি না শেখো তাইলে তুমি আর অ্যান্সার করতে পারবে না, কারণ পরীক্ষার হলে তোমার টাইম থাকবে লিমিটেড, অ্যান্সার করতে পারবে না। তাইলে শেষে প্রশ্নবোধক চিহ্ন এটা তো থাকবেই। তাইলে ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব আর এক্সটেনশন। ওকে, তাইলে এবার খেয়াল করো, মনে রাখবা। এইবার কোশ্চেনটার দিকে দেখো, এখানে বলছে কি, এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং, এটাকে কি করতে বলছে, ইন্টারোগেটিভ করতে বলছে। আচ্ছা, তাইলে ইন্টারোগেটিভ করতে যদি বলে, তাইলে এবার খেয়াল করো, এভরিওয়ানটা যখন তুমি ইন্টারোগেটিভ করবা, তাইলে যদি তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ে থাকো, তাইলে তুমি দেখবা যে ওই এভরিওয়ান এগুলো থাকলে কি হবে, এনিওন হয়ে যায়। যাই হোক, এনিওনটা হচ্ছে সাবজেক্ট হবে, এটা তো তোমার না বুঝলেও এখানে অপশনে দেওয়া আছে, এটা নিয়ে তোমার সমস্যা হবে না। আচ্ছা, তাইলে এবার প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এখানে সাবজেক্ট ছিল তোমার এনিয়ন, সাবজেক্ট ছিল কি, এনিয়ন। প্রথমটা কি রেস্ট্রাকচারে আছে হচ্ছে এরকম, আসভি রেস্ট্রাকচারে আছে, ASVE। তাইলে প্রথমে কি, এ মানে অক্সিলিয়ারি ভার্ব আছে, ঠিক আছে বুঝলাম, ডু। আর এনিয়ন হচ্ছে কি, সাবজেক্ট। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যত অন বডি থিং আছে ভাই, যত অন বডি থিং আছে, অন বডি থিং, যত অনবডি থিং আছে, যেখানে অনবডি থিং পাবা, এই সবগুলো হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনবডি থিং কি, যেমন মনে রাখবা, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নোবডি, এতে পারে নাথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এরকম যত আছে অনবডি থিং, মানে তোমার টেকনিক হচ্ছে ঈশান, ঈশান, ঈশান অনবডি থিং, যেমন এটাতেই মনে রাখবা। এরকম দেখো, আমি ক্লাসে এই যে দেখো, ঈশান অনবডি থিং কিভাবে, ই দিয়া এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এস দিয়া সামওয়ান, সামবডি, সামথিং, এ দিয়া এনিওয়ান, এনিবডি, এনিথিং, নো দিয়া নো ওয়ান, নোবডি, নাথিং। এই হচ্ছে বিষয়। তাহলে এইগুলা সবসময় কি, এগুলো হচ্ছে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, আরও অনেক বিষয় আছে, সব তো একসাথে বলা যায় না, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, তাইলে কি হবে, ডাস হবে। তাইলে কি হবে, ডাস। তাইলে যদি অক্সিলিয়ারি ভার্বটা আসবে কি, ডাস। তাইলে প্রথম অপশনটা ভুল, কারণ এনিয়ন যদি সাবজেক্ট হয়, তাইলে এর অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আসবে কি, ডাস। তাইলে এ নম্বর ভুল। তারপর বি নম্বরটা, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেট অ্যাসিড থ্রোয়িং, এখানে এই দেয়ার কোথা দিয়ে আসছে, এ তো এই প্রশ্ন ছিলই না। তাইলে ইজ দেয়ার এনিওয়ান, এইখানে ইজ দেয়ার, এই যে দেয়ারটা বেশি আসছে, এটা তো ছিল না, যা ছিল না তা তো নিয়ে আসবা না, এটা বাদ। এরপরেরটা দেখো, হু ডাস অ্যাকসেপ্ট অ্যাসিড থ্রোয়িং, তাইলে আমাদের স্ট্রাকচার ছিল কি, এইখানে দেখো পরেরটা, এখানে ডাস ছিল, এখানে হু ছিল, ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, আমাদের স্ট্রাকচার ছিল কি, ASV ওয়াশ ভি। তাইলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্বের পরে কি লাগবে, স্ট্রাকচারে লাগবে কি, সাবজেক্ট। এখন এইখানে সাবজেক্ট তো ছিল এনিয়ন, তাইলে হু ডাসের পরে আছে অ্যাকসেপ্ট অ্যাসিড থ্রোয়িং, অ্যাকসেপ্ট, তাইলে এইটা তো সাবজেক্ট না, এনিয়ন হয়েছে সাবজেক্ট। তাইলে এই প্রশ্নের উত্তরে সি নম্বরও ভুল, এখানে সাবজেক্ট নাই স্ট্রাকচার অনুযায়ী। তার মানে পরেরটার স্ট্রাকচার হচ্ছে আসভিতে আছে, যেমন এখানে ডাস আছে, এনিয়ন যেহেতু, তাইলে ডাস, এটা ঠিক আছে, এনিয়নের জন্য ডাস আসবে। পরেরটা লাইক অ্যাসিড থ্রোয়িং, এই জন্য এই প্রশ্নের উত্তর হবে ডি নম্বর। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবে, তোমাদের শেয়ারের মাধ্যমে দেখা যায়, শেয়ার দেখলেই আমার খুব খুশি লাগে, খুশিতে নাচতে মন চাইতেছে, এবং খুশি হওয়ার পরে মনে চাইতেছে যে আরও পড়াই, অনেক বেশি পড়াই। আচ্ছা, গেল এটা কত নম্বর কোশ্চেন গেল, 15 নম্বর। ওকে, তাইলে আমাদের মনে হয় রিটেন পার্টের একটা বাকি আছে। আচ্ছা, প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে যদি বুঝতে পারো, তাহলে একটা কোশ্চেন আছে। আচ্ছা, আমি কিন্তু শুধু কোশ্চেন সলভই করাচ্ছি না, অনেক বিষয় এটার সাথে পড়িয়ে দিচ্ছি, অনেকগুলো টপিক হয়ে যাচ্ছে। ক্লাসটা কেমন লাগছে একটু অ্যান্সার হবে ডি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 1 মিনিট একটু পানি খেয়ে নিচ্ছি, আমার গলা শুকিয়ে গেছে। প্লিজ 16 নম্বর কোশ্চেনটা একটু দেখো, আমি 16 নম্বর কোশ্চেনটা একটু দেখাচ্ছি, 16 নম্বরটা আমি পড়েও শোনাচ্ছি। বলছে কি, শুভ অ্যাট মানে ইটের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। শুভ অ্যাট 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার, মানে শুভ মানে 4 পিস, অ্যাট 4 পিসেস মানে 4টা পিস, 4টা টুকরো হিলসা ফিশ, ইলিশ মাছের 4টা টুকরো খাইছে। মানে শুভ অনেক বেশি খায়, শুভ প্রচুর পরিমাণে খায়, ও হচ্ছে খাদক, সর্বস্তরের খাদক, মানে রাতের বেলা 4টা টুকরো ইলিশ মাছ খাইছে, বোঝো, চিন্তা করো।
এখন শুভ নামে কেউ থাকলে ভাই মাফ করে দাও। আচ্ছা, শুভ নামে কেউ থাকলে কমেন্ট করো। ও হচ্ছে সর্বস্তরের খাদক, ও হচ্ছে সর্বস্তরের খাদক। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি হবে? 16 নম্বর। আমি অনেকক্ষণ তো পড়ালাম, এই 16 নাম্বার লাস্ট কোশ্চেন হচ্ছে এমসিকিউ লাস্ট কোশ্চেন। প্লিজ একটু কমেন্ট করে জানাবে, দেখবো কে পারে এই কোশ্চেনটার অ্যান্সার করতে। 16 নম্বরটা, এটার মানে অ্যাক্টিভ প্যাসিভ করতে বলছে শুভ অ্যাট 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার। যদি কেউ না বুঝো লেখা লিখে নিতে পারো, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই অপশনগুলো স্পষ্টত দেখা যাচ্ছে। এখন 16 নম্বরে অ্যান্সার কি হবে? ভুল হোক সমস্যা নাই, কেউ কমেন্ট করে একটু জানাও প্লিজ যে এইখানে 16 নম্বরের অ্যান্সারটা কি হতে পারে। এ বি সি ডি, প্লিজ সি নম্বর কে পারবে একটু ঝটফট করে অ্যান্সার করো। আর যার সঠিক উত্তর হবে ইনশাল্লাহ তাকে পুরস্কারের ব্যবস্থা করা হবে অবশ্যই। আমি তার এখান থেকে অ্যানাউন্স করে দেবো এবং পুরস্কারের ব্যবস্থা করা হবে। সি ডি ডি, খুব ভালো, খুব ভালো কোনো অ্যান্সার না ভাই, প্লিজ তুমি অ্যান্সার করে দাও ডি নম্বর ইনশাল্লাহ। প্লিজ কে পারবে দেখি, একটু 1 মিনিটের মধ্যে আমি সলভ দিচ্ছি, অ্যান্সার করে ফেলো ভাইয়া। আসাম ক্লাস হচ্ছে, ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো খুশিতে এখন মনে চাচ্ছে লাফাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত ভালোবাসা আমি কোথায় রাখবো। আচ্ছা, ক্লাসটা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট দিয়ে ফেললাম প্রথম, এবার দেখি। আচ্ছা ডি, অনেকেই মনে হয় সঠিক উত্তর করেছে, আবার অনেকেই সঠিক উত্তর করেনি। ডি ডি, ও মাই গড। ওকে, তাহলে এবার অ্যান্সারটা দেখিয়ে দেই, অ্যান্সারটা নিয়ে আর কথা না বলি। ওকে, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। তারা হচ্ছে আজকে রাতে ওই 4টা ইলিশ মাছই খাবে। তারা হচ্ছে তাদের পুরস্কার হচ্ছে বাসায় তারা কি করবে, আজকে বাসায় 4টা ইলিশ মাছ খাবে। আর যারা যারা হচ্ছে ডি নম্বর অ্যান্সার করেছে, তারা কি করবে, তারা আজকে বাসায় 4টা ইলিশ মাছ রান্না করে খাবে। নিজে রান্না করবে আর নিজে খাবে, ঠিক আছে? নিজে রান্না করবে আর নিজে খাবে, কাউরে ডিস্টার্ব করতে পারবে না। ফ্রিজ থেকে বের করবে ইলিশ মাছ, রান্না করবে আর খাবে, ঠিক আছে? এইবার তাহলে অ্যান্সারটা এবার আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে বলছে কি শুভ অ্যাট, তার মানে অ্যাটটা হচ্ছে ইটের পাস্ট ফর্ম। দেখো তাইলে এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ইট, এটার পাস্ট ফর্ম কি অ্যাট, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এখন প্যাসিভের স্ট্রাকচার শুধুমাত্র একটা স্ট্রাকচার মনে রাখবা। একটা স্ট্রাকচার কি? প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানে সেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং হবেই হবে। তুমি বুঝলেও হবে, না বুঝলেও হবে, কারণ ইটস ম্যান্ডেটরি। ইফ ইউ চেঞ্জ অ্যাক্টিভ ফর্ম টু প্যাসিভ ফর্ম, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ভার্ব অ্যান্ড ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ভার্ব ইন দ্য লাস্ট ফর্ম, দ্যাট মিনস V3। ইউ হ্যাভ টু চেঞ্জ ইন V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বাধ্যতামূলক, তারপরে মূল ভার্বটার হবে পাস্ট পার্টিসিপল। এখন দেখো কিভাবে এত কিছু না বুঝেও শুধু এইটুক মনে রাখি তুমি অপশন বাদ দেবা। পরীক্ষার সময় তোমার কাজ কি? অপশন বাদ দেওয়া, যে এইটা ভুল, তার মানে যেটা থাকবে ওইটা সঠিক। এখন দেখো প্রথম প্রশ্নটা, কিছু পড়বা না পড়বা আগে খেয়াল করবা। এই যে দেখো ভার্বের দিকে তাকাও, এইখানে আছে অ্যাট, তুমি বুঝলেও এইটা ভুল, না বুঝলেও এইটা ভুল। যারা বোঝো না তারাও এটা ভুল করবা, কারণ এই যে মনে করবে, এই যে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাইলে এখানে আছে অ্যাট, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এইটা ভুল, এটা বাদ। পরেরটা কি আছে? এটাও ভুল, এটা অ্যাট। কিচ্ছু পড়ার দরকার নাই, শুধু ভার্বের দিকে তাকাও, এটাও ভুল। তাইলে আছে কি? এইখানে দেখো ইটিং, এখানে ইটিং ভার্বের সাথে প্যাসিভে কখনো কোনোদিনও ভার্বের সাথে আইএনজি হবে না, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু ডি নম্বর অ্যান্সার হবে, শুধু ভার্বের দিকে তাকাইলে অ্যান্সার পাওয়া যায়। আর তোমরা করো কি, অ্যাক্টিভ প্যাসিভ মুখস্থ করো, মুখস্থ করে তো এখানে তো তোমার পুরো প্যাসেজ করতে দেবে না, একটা দেবে, জাস্ট এইটা খেয়াল করবা। এরকম যদি ভার্বের পাস্ট পার্টিসিপল আরও একটা থাকতো তখন আর একটা দেখাইতাম যে কীভাবে, তখন তুমি এমনিতেই খুঁজে বের করতে পারতা। আচ্ছা, যারা অ্যান্সার করছো ডি নম্বর, রাকিব মাহমুদ লিখেছে ভাইয়া পার্সেল পাঠিয়ে দেন। জি অবশ্যই পার্সেল পাঠিয়ে, ইলিশ মাছ তো নাই ভাইয়া। আচ্ছা, আমার প্রিয় ভাই রাকিব মাহমুদ, আমার প্রিয় ভাই। আচ্ছা আচ্ছা, আমার খুব কাছের ভাই, আমরা একই সাথে থাকি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।
আমাকে সবসময় হেল্প করে, ওর জন্য সবাই দোয়া করবে। আচ্ছা, এরপরে তাইলে 16 নম্বরটা গেল। এরপরে হচ্ছে দেখি এরপরে রিটেন পার্টের যে অংশটা, এটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ। আচ্ছা, হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ, এই 7 মার্চের যে ভাষণ তোমাকে অ্যানালাইজ করে তোমাকে হচ্ছে একটা মানে তোমার কি লিখতে বলছে, প্যারাগ্রাফ লিখতে বলছে। এটা তুমি লিখবে, এটা তো আর এখানে দেখানো সম্ভব না, এটা তুমি লিখবে আর কি। ওটা তোমার মেইন বইয়ের আমি যদি একদম মানে তোমার হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে, মানে এটা সব জায়গায় আছে, তোমার মেইন বইতে না থাকলে এটা তুমি পড়ে নেবা। এই ধরনের প্রশ্ন সবসময় এসে থাকে। আর এইখানে দেখো, এই যে রিটেনে যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, এইটা এইচএসসি টেক্সট বুক ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, এইটা হচ্ছে লেসন 1 পেজ নম্বর 157। আমি যদি একটু তোমাদেরকে একটু দেখাই, আমি এটা জাস্ট সলভ করবো না, আমি তোমাদের একটু বই দিয়ে দেখাবো যে এই জায়গাগুলো থেকে টাচ করা হয়েছে, প্রশ্ন করছে। এটা হচ্ছে 157 নম্বর পেজের বইটা দাগানো, 157 নম্বর পেজে, এইটা হচ্ছে 157 নম্বর। এইখানে দা সিটি, এই যে এখানে লেখা আছে দা সিটি, এখানে দাটাকে উঠে শুধুমাত্র এখানে ঢাকা বসাইছে, ঢাকা, আর বাকি সব হচ্ছে এই প্যাসেজ থেকে, মানে এই প্যাসেজ থেকে তুলে দিয়েছে। তাহলে এই যে ঢাকা সিটি, এরপরে এই যে দেখো পুরোটা এই প্যাসেজটা এখান থেকে উঠিয়ে দিয়েছে। তাইলে এইটা হচ্ছে এই পেজ নম্বর 157, এই পেজ নম্বর 157 থেকে উঠিয়ে দিয়েছে। তাইলে কি কি পড়তে হবে, আশা করি মনে হয় যারা ওই যে নিশিতা রহমান, কি কোন ভাইয়া জানি, প্রিয় বোন কি জানি আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আগে বলে দেন কি কি পড়তে হবে। আমি বলেই দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে কিন্তু বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে, আমি বলে দিচ্ছি কিন্তু যে এই হচ্ছে মেইন বই থেকে এইখান থেকে প্রশ্ন করে, এটা থেকে প্রশ্ন করছে এবং এগুলো পড়তে হবে। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে কোশ্চেন সলভ গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আছে মেক এ সেন্টেন্স উইথ ইজ। এখানে 5টায় 5 মার্ক ছিল, এখানে মানে তোমার 5টা শব্দ দেওয়া ছিল, এগুলো থেকে মেক সেন্টেন্স, এগুলো প্রত্যেকটা মেইন বইয়ের প্রত্যেকটা শব্দ, এটা প্যাসেজগুলোর মধ্যে এক এক জায়গায় এক একটা শব্দ আছে। এটা আমি আর খুঁজে বের করে নিই যে কোন জায়গায় কোনটা আছে, যদি মেইন বই কেউ পড়ো তাইলে খুঁজে পাবা। এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। তারপরে তাহলে আমাদের কোশ্চেনগুলো সলভ করা গেল। আচ্ছা, আশা করি মনে হয় কোশ্চেনগুলো সবাই বুঝতে পারছো কিনা, প্লিজ একটু কমেন্টে জানাবে। কোশ্চেনগুলো সবগুলো সমাধান করা শেষ, সবাই বুঝতে পারছো কিনা একটু বলবা প্লিজ। কেউ জাস্ট একজন একটু কমেন্ট করে বলো যে কোশ্চেনগুলো সমাধান করা শেষ, বুঝতে পারলা কিনা। কেউ একজন প্লিজ ভাই, কেউ একজন কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যদি কোনো ভাইয়া আপু না থাকে সরি দেবেন, ওকে, চাঁদপুর থেকে ইলিশ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, পাঠিয়ে দেন প্রিয় ভাই রোহান মাকসুদ, আমি ঠিকানা আপনাকে দিয়ে দেবো, প্লিজ ভাই পাঠিয়ে দিন। কতদিন ইলিশ মাছ খেতে পারি না ভাই, প্লিজ পাঠিয়ে দিন। আচ্ছা, জাস্ট জোকিং ভাই, ওকে, হ্যাঁ ঠিক আছে ভাই, প্রিয় ভাই ইলিশ মাছ পাঠিয়ে দিন, চাঁদপুরের ইলিশ খুবই ভালো। ওকে বিনারভি, থ্যাংক ইউ ভেরি মাচ আপু, থ্যাংক ইউ। জি ভাই, সব বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক ভাই, প্রিয় ভাই। আচ্ছা, প্রিয় বোন মিস্টার এমএসটি মিম খাতুন, জি থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আচ্ছা, এরপরে ভোকাবুলারি অ্যান্ড মেমোরাইজিং পার্ট। আচ্ছা, ভোকাবুলারি আর রেজিস্ট্রেশন পার্ট। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, সবাই ওই যে রেজিস্ট্রেশনের কথা মনে রাখবা, ওই যে আমাদের গ্রুপে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেয়া আছে, ঠিক আছে, ওইখানে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করবা, এবং রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার পরে ওখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, ওগুলো সলভ করবা এবং ফর্মটা পূরণ করবা। আর ওখান থেকে যারা মানে ভালো নাম্বার ক্যারি করতে পারবে, অর্থাৎ 1 থেকে যারা প্রথম দিকে থাকবে সিরিয়ালে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাহেব যারা আছে, যারা এটা কোর্সটা কোঅর্ডিনেট করছে, আব্দুল কাদের ভাই, চমৎকার। তো আলহামদুলিল্লাহ, ভাইয়াকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, অনেক পরিশ্রম করতেছে আপনাদের জন্য। হ্যাঁ, তো ওই ভাইয়া সম্পূর্ণ ইনশাল্লাহ যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে একটা পুরস্কারের ব্যবস্থা করবে এবং অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে, সবাই ফর্মটা পূরণ করবেন প্লিজ। আচ্ছা, ওকে ভাই, প্রিয় ভাই শাহরিয়ার হাসান শারো, অনেক সুন্দর হচ্ছে ভাই, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, জাজাকাল্লাহ খায়রান। আচ্ছা, ভোকাবুলারি আর মেমোরাইজিং পার্টে কি কি পড়তে হবে, তাইলে এবার একটু শুরু করি। ভোকাবুলারি পার্ট থেকে আমাদের কি কি পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে ভাই, সিনোনিম অ্যান্টোনিম। কোথা থেকে পড়বা, যে ভাইয়া প্লিজ বই সাজেস্ট করেন, আমরা বই পড়বো ভাই। আমি আমার সাজেশনই হচ্ছে এটা,
তুমি যে বই পড়ো তোমার মেইন বইয়ের সিনোনিমগুলো পড়তে হবে, তোমার মেইন বইয়ের অ্যান্টোনিমগুলো পড়তে হবে, এই মেইন বইয়ের শব্দগুলো জানতে হবে। মেইন বই থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি দেখাচ্ছি তোমাকে, এই যে দেখালাম প্রশ্নগুলো, এই যে মেক সেন্টেন্স বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, প্রশ্ন কিন্তু মেইন বই থেকে আসছে। তাইলে মেইন বইয়ের থেকে এবং অন্য একটা ফলো করবা, যে কোনো একটা ভালো মানের বই, আমি বই কোনো সাজেস্ট করলাম না, যে কোনো একটা ভালো মানের বই এডমিশন লেভেলের একটা বই ফলো করবা। আর ইনশাল্লাহ এডমিন প্যানেলরা একটা ডিসিশন দিয়ে দিবে, হয়তোবা তোমাদের গ্রুপে দিয়ে দেবে পোস্ট, যে কোনো একটা বই ফলো করবা, ইনশাল্লাহ ওইটা ফলো করবা। আর বাকিটা আমি ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। এবং মেমোরাইজিং পার্ট নিয়ে সমস্যা ইনশাল্লাহ সবাই যদি পাশে থাকো তাহলে আমি এগুলো করে দেবো যে কোনগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো পড়বা ইনশাল্লাহ। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে ওই যে প্রথম যে প্রশ্নটা আসছিল, একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, ওই ইন ফ্রন্ট অফ ওটা হচ্ছে একটা প্রেপোজিশন, ওই প্রেপোজিশন থেকে আসছে, প্রেপোজিশন পড়তে হবে। কারেক্ট স্পেলিং পড়তে হবে, কারেক্ট স্পেলিংগুলো পড়তে হবে, কারণ কারেক্ট স্পেলিং থেকে আমরা দেখলাম একটা প্রশ্ন আসছে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়তে হবে, কারণ আমরা দেখলাম ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে। গ্রুপ ভার্ব পড়তে হবে, কারণ গত বছরে গ্রুপ ভার্ব দেয় নাই, তার মানে হচ্ছে এই বছরে যে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন দেবে না তা তো আর না, বলা তো আর যায় না, দিতে পারে। গ্রুপ ভার্ব পড়তে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে। বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা গ্রুপ ভার্ব এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রতি বছরে একটা দুই একটা প্রশ্ন থাকে। প্রবাদ থেকে প্রশ্ন আসে, সাধারণত প্রবাদ থেকে প্রশ্ন এসে থাকে। এবং ট্রান্সলেশন পার্ট আসে, এখানে আমি একটা লিখিনি, যেটা হচ্ছে একটা বাংলা ছিল, একটা কি ছিল, একটা বাংলা ছিল, বাংলার মানে বাংলা তোমার কি করতে বলছে, অনুবাদ করতে বলছে, একটা বাংলা ছিল যেটার অনুবাদ করতে বলছিল। এখন সেই ট্রান্সলেশনের জন্য তোমাকে কি করতে হবে, ভোকাবুলারি জানতে হবে এবং কিছু নিয়ম জানতে হবে যে কিভাবে তুমি ট্রান্সলেশন করবা ইনশাল্লাহ, তাহলে তুমি ট্রান্সলেশনগুলো বুঝবা। এখন কিভাবে পড়তে হবে অনওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমি ইনশাল্লাহ এগুলো দিয়ে দেবো। আর যেমন অনওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো যদি তোমাদের দিয়ে দেই তাহলে কিভাবে পড়বা, অনওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে থাকবা। তারপরে হচ্ছে তোমার কারেক্ট স্পেলিং এগুলো আমি মানে দিয়ে দেবো। তারপরে হচ্ছে, কারণ আমি সপ্তাহে ক্লাস হচ্ছে একটা নেব, কারণ আমার অনেকগুলো ব্যাচ থাকে, আমি অনেকগুলো ব্যাচ পড়াচ্ছি। যেমন আজকের ক্লাসের পরে এর আগে আমি 3টা ক্লাস করিয়েছি, তারপরে আসতে আমার মনে হয় 4-5 মিনিট লাইভে লেট হয়ে গেছে। তো ওই ক্লাসগুলো শেষে হচ্ছে আমি দিয়ে দেবো, সপ্তাহে একটা ক্লাস থাকবে, তো আমি ওগুলো দিয়ে দেবো গ্রুপে যে কী ধরনের কী মানে কোনগুলো পড়বা। কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে পড়তে হবে, এবং আমি প্রতিটা ক্লাসে পরের দিন যেই টপিকগুলো থাকবে ওটা নিয়ে আমি আলোচনা করব, এবং সেটা আগের দিন এবং একটা আউটলাইন দিয়ে দেবো যে কী কী থাকবে, কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা। এখন গ্রামারের যে বিষয়গুলো থাকবে যেমন ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, এই যে টপিকগুলো থাকবে ট্রান্সফরমেশন, তারপরে ধরো তোমার আরও যে টপিক আছে যেমন এই যে নাউন থেকে, মানে পার্ট অফ স্পিচের ভাগ লিখলাম না, মানে প্রতিটা পার্ট অফ স্পিচের প্রত্যেকটা টপিকই পড়তে হবে, প্রত্যেকটা টপিকই পার্ট অফ স্পিচের দেখতে হবে, একদম পুরোটা। তারপরে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা দেখতে হবে, মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে কীভাবে একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করবা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা, এবার একটা চমৎকার, আমি তো একটা রুলস শিখিয়েছিলাম, তাইলে এবার দেখি কে কমেন্ট করে বলতে পারে এরকম। যেমন আমি বললাম হি ইজ এ স্কুল টিচার, সে হচ্ছে একজন স্কুলের শিক্ষক, হি ইজ এ স্কুল টিচার, একজন স্কুল শিক্ষক। আচ্ছা, কেউ কি বলতে পারবা এখানে হি ইজ এ স্কুল টিচার, এখন এখানে স্কুলের নিচে আন্ডারলাইন করা আছে, এখন বলো তো এই স্কুল টিচারের এখানে স্কুলটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, একটু জাস্ট কমেন্ট করে লিখে দাও যে স্কুল শব্দটা কোন পার্ট অফ স্পিচ। আচ্ছা, অনেক টাইম হয়ে গেছে মনে হয়, ক্লাসটা এখনই শেষ করতে হবে, কারণ অনেকে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ আমারও খুব কষ্ট হচ্ছে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো, আমি তো বললাম যে কী কী টপিকগুলো পড়তে হবে। এখন আমি তারপরে ক্যামেরাটা ঘুরাচ্ছি, এরপরে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যে নাউন লিখেছো সে হচ্ছে মানে আমাকে ক্ষমা করে দাও ভাই, কারণ হচ্ছে নাউন হবে না, কারণ আমরা জানি এখানে আর্টিকেলের পরে 2টা শব্দ আছে, এখানে একটা স্কুল আর একটা হচ্ছে টিচার। মূলত স্কুল শব্দটা নাউন থাকলেও এই সেন্টেন্সে আর নাউন থাকবে না, কারণ এই সেন্টেন্সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর টিচার শব্দটা হবে নাউন। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা,
পার্টস অফ স্পিচ, হ্যাঁ এগুলো পড়তে হবে। তো এই বিষয়গুলা এবং আরও যা এক ক্লাসে ভাই কতগুলো বলা যায়, এক ক্লাসে ভাই কতগুলো বলা যায়, প্রতিটা ক্লাসেই তো আমি বলবো যে কী কী পড়তে হবে, এবং আজকে তো দেখিয়ে দিলাম যে কোন কোন বিষয়গুলো তোমার মানে মেইন বই থেকে পড়তে হবে, হ্যাঁ, এবং কিভাবে পড়বা, ঠিক আছে, এই এই বিষয়গুলো পড়বা। এবং প্রতিটা ক্লাসে আসলে ক্লাস ছাড়া তো হয় না, দেখা যায় একটা ক্লাস ছাড়া কোন টপিক আসলে প্রশ্ন সলভ করানোর সময় হচ্ছে মানে তোমার টেকনিক বলা হয় বা বলা হয়, হুটহাট করে তো বলা যায় না। তো আমি হচ্ছে এখন তোমাদের প্রশ্ন এবং আরও যেগুলো আছে প্রতিটা ক্লাসেই তো বলবো, তোমরা একটু লাইনে থাকো 1 মিনিট, এর মধ্যেই হচ্ছে আমি তোমাদের প্রশ্নগুলো এখন যার যা প্রশ্ন আছে আমাকে প্রশ্নগুলো ইনশাল্লাহ করবা, 1 মিনিট পরেই প্রশ্নগুলো করো আমাকে, আমি এরপরে হচ্ছে আমি তোমাদের আসতেছি এরপরে। আচ্ছা, যারা কষ্ট করে এতক্ষণ দেখছো এখন প্রশ্ন করো, আমি কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলোর জবাব দিব। সবাই একটু প্রশ্নগুলো করো, সবাই হচ্ছে একটু প্রশ্নগুলো করো। যাদের কোনো প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারো, যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারো। আচ্ছা, যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারো, তারপরে আরো আমি কিছু বলতেছি সেটা শোনো, যাদের প্রশ্ন আছে প্রশ্নটা করতে পারো। আচ্ছা, আর হচ্ছে আগামী ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, যাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্নগুলো করতে পারো, আর যদি কোনোই না থাকে তাহলে বলতে পারো ইনশাল্লাহ। আচ্ছা জি ভাইয়া, আচ্ছা ওকে, মুখস্থ করার জন্য যা যা আছে সেগুলো কখন দিবেন? জি ভাইয়া অবশ্যই ক্লাসে এগুলো আমি দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা, নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের বুধবারে হচ্ছে বাংলা ক্লাস থাকবে, রবিউল ভাই অসাধারণ ক্লাস নেবে বাংলার, এবং বাংলা ক্লাসটা অবশ্যই সবাই করবা। বাংলা ক্লাসটায় বুধবারে 8টা 30-এ রবিউল ভাইয়ের বাংলা ক্লাসটা থাকবে, দারুণ ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আজকে বোর্ডে তো ক্লাস নিতে পারিনি, এর পরের দিন থেকে তো বোর্ডেই থাকবে। আজকে হচ্ছে কোশ্চেন সলভ করানোর জন্য বোর্ডে নিয়েছি। ভাইয়া রিটেন নিয়ে খুব চিন্তায় আছি, ভাইয়া রিটেন নিয়ে চিন্তা থাকবে না, কারণ রিটেন আমি ক্লাসে যদি সুযোগ হয়, এবং কারণ সবগুলো ক্লাসে তো মানে দেখাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে আমি কখনো ক্লাসে মানে হ্যাঁ চেষ্টা করব সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার জন্য, অবশ্যই সর্বোচ্চটুকু উজাড় করে দেবো ইনশাল্লাহ। তারপরে আচ্ছা ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো যদি সলভ করতেন। জি, কোশ্চেন সলভ করা হবে শেষের দিকে, মানে কোশ্চেনগুলো সলভ করব, তার আগে হচ্ছে কোশ্চেন সলভ করানোর জন্য আমাদের কি করতে হবে, কোশ্চেন সলভ করানোর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আগে রুলসগুলো পড়তে হবে বা গ্রামার টপিকগুলো পড়তে হবে বা জানতে হবে। যেমন ধরো ওই যে রুল বললাম, আর্টিকেলের পরে কিছু রুলস আছে যেগুলো জানলেই তুমি সলভ করতে পারবা, মানে জাস্ট মুখস্থ বিষয় থাকবে না। মানে গ্রামার টপিকগুলো হচ্ছে কি, গ্রামার টপিকগুলো শুধুমাত্র মানে পড়বা, পড়ে দেখবা, ক্লাস করবা, দেখবা পেরে যাবা, ওগুলো মুখস্থ করা না। যেমন আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হবে, আর্টিকেলের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন, 3টা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। এইভাবে কিছু কিছু ক্লাস মানে করে তারপরে আমি বুঝিয়ে দেব। এবং স্পেলিং, তারপরে হচ্ছে তোমার কোন জায়গায় কোন শব্দটা বসে, গ্রামার টপিকগুলো একে একে তো ধরবো, ওগুলো আমি সলভ করে দেবো। এবং ওই রিলেটেড আমি এগুলো কালেক্ট করে নিব, যে বিগত সালের যে কোশ্চেনে আমি যে টপিকটা পড়াবো, যেমন ধরো আগামী ক্লাসে যে টপিকটা পড়াবো যদি নাউন পড়াই, তাহলে নাউনের টপিকগুলো থেকে কোন কোন বোর্ডে কোন মানে তোমার ধরো কোন কোন ইউনিভার্সিটি, যেমন ঢাকা, রাজশাহী, জগন্নাথ, তারপরে হচ্ছে তোমার বরিশাল বা অন্যান্য ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে আমি ওগুলাও মানে কালেক্ট করে ওগুলাও তোমার সলভ করিয়ে দেবো, তাহলে আর সমস্যা থাকবে না। মানে গ্রামার টপিক পড়ানোর পরেই কোশ্চেন সলভ, মানে টপিকটা পড়াবো, কোশ্চেন সলভ করব। আর তোমরা হচ্ছে আজকে আমাকে পরামর্শ দিবা কোন ভাবে ক্লাস নিলে তোমাদের জন্য, মানে তোমরা জাস্ট বলবা তোমাদের জন্য আমি কি করতে পারি, তোমরা যেভাবে বলবা সেইভাবে করার চেষ্টা করব। ইটস মাই প্রমিস টু ইউ মাই ডিয়ার, প্লিজ জাস্ট শুধু বলবা, কমেন্ট সেকশনে বলো যে তোমরা আমার কাছ থেকে কি ধরনের হেল্প চাচ্ছ এবং কি বলো, শুধু বলে যাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এবার একটু কমেন্টটা পড়তেছি। আচ্ছা আমার ভাইরা, জি অবশ্যই রিটেন, অবশ্যই ক্লাসে আমি এবং স্ট্রাকচার দেখাবো, মানে ট্রান্সলেশনের জন্য জাস্ট স্ট্রাকচার, একটা স্ট্রাকচার শিখবা, লিখবা, শুধু লিখবা, থিঙ্কিং লেভেল করবা, তাইলেই হবে।
আপনার ক্লাস অসাধারণ লিখেছে। ইটস মাই প্লিজার মাই ডিয়ার, প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসাধারণ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া ডি ইউনিটের কোশ্চেন সলভ করে দেবেন অবশ্যই। জি মুবাশশিরা জান্নাত, অবশ্যই রিটেন নিয়ে কিছু বললাম তো ভাইয়া। ঢাকা বসবাসকারী 2.5 কোটি মানুষের মধ্যে বাড়ির মালিক 10 ভাগ ভাগ কি ওরে ভাই এত কমেন্ট বড় করছে কেন? জনাব লাইক নয়, কমেন্ট নয়, শেয়ার নয়, পারলে গ্রুপে জয়েন করেন। অনেক ভালো লাগলো জি, অসাধারণ। বুধবার বাংলা ক্লাস নিব ইনশাল্লাহ, বুধবার বাংলা ক্লাস হবে। রবিউল স্যারের বোর্ডে করালে এভাবে প্রশ্ন সমাধান করাবেন, সবকিছু যেভাবে আপনারা বলবেন, এটা আমার দায়িত্ব। আপনারা শুধু বলবেন কিভাবে করালে আপনাদের জন্য এবং কি করালে আপনাদের জন্য সুবিধা হয়, শুধু বলবেন তাইলেই হবে। ভাইয়া ডি ইউনিটের সাধারণ জ্ঞানের জন্য একটা বই ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য আমার কাছে কেন বলতেছেন? আমি ইংলিশের জন্য আমার কাছে বলবেন। আর ইংলিশের তো বললাম যে ইংলিশের বই পড়বেন, আর গ্রামার তো আমি পড়াই দেবো। তারপরে হচ্ছে আর মাঝে মধ্যে দুই একটা যে রিটেনের কিছু ক্লাস তো শামীম স্যার নিবে, ওটা নিয়ে সমস্যা নেই। ভাইয়া এই ক্লাসটা রেকর্ড থাকবে নি? হ্যাঁ অবশ্যই থাকবে। আর পরবর্তী ক্লাসগুলো বোর্ডে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝিয়ে দেব। আপনার নেক্সট ক্লাস কবে? জি কুইন আশরাফিয়া ইরা কুইন, জি রানী, আপনার আমার ক্লাস হচ্ছে আগামী সোমবার, মানে প্রতি সোমবার আমার ক্লাসটা থাকবে ঠিক রাত 8:30টায়। আপনি এসে যাবেন ইনশাল্লাহ। ওকে ভাইয়া নেক্সট ক্লাস কোন টপিক পড়াবেন? জি আমি যেহেতু 1 সপ্তাহ টাইম আছে, আমি তো 1 সপ্তাহ টাইম পাচ্ছি, আমি 1 সপ্তাহ টাইম যেহেতু পাচ্ছি, তাহলে আমি এবার তো সব সাজাবো। তো ক্লাসটা আমি সাজিয়ে ডেকোরেশন করে আমি তোমাদেরকে পড়ার জন্য অথবা কোশ্চেনের জন্য, যাতে আমি যেই টপিকটা পড়াবো ওই টপিকের উপরে যাতে তোমরা কোশ্চেন করতে পারো, এই জন্য আমি কি করব, তোমাদের টপিক আগে বলে দেব। আমি 2-3 দিনের মধ্যে আমি বলে দেব, আগামী সোমবারের আগে আমি 2-3 দিন আগেই বলে দেব। আচ্ছা আপনারা কি ফ্রি ক্লাস নেবেন? জি ভাইয়া এগুলো তো সবই ফ্রি, আমরা তো ফ্রি, আমি তো ফ্রি ক্লাসই নিচ্ছি, সবগুলো তো ফ্রি ক্লাস। আপনার এফবিআইডি প্লিজ। আমার এফবিআইডি হচ্ছে MH হাসিব। আচ্ছা জি, আমার এই গ্রুপে দেয়া আছে, আপনি দেখতে পারবেন, কারণ ওই যে গ্রুপে দেয়া আছে। আচ্ছা ভালো লাগলো জি, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগছে। মুবাশশিরা জান্নাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ। আচ্ছা অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কমেন্টের জন্য আমার অসাধারণ ভালো লাগছে। এমডি নাহিদ হাসান, অসাধারণ ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। আচ্ছা ভাইয়া আপনার নেক্সট ক্লাস ওই যে বললাম। আচ্ছা সবাই হচ্ছে পেজে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা এবং পেজটা হচ্ছে শেয়ার করে দিবা এবং সবাইকে বলবা। এবং পরবর্তী ক্লাসের জন্য আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। আউটস্ট্যান্ডিং ভাই দেখা ভাইয়া ইংলিশের জন্য মাস্টার বইটা নিচ্ছি, আর কিছু লাগবে? আপনি পড়েন, যে কোনো ভালো বই পড়লেই হবে, বইয়ের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। বই যেটা পড়েন, আর আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বেন। যে যত বেশি পড়বেন সে তত বেশি ভুলবেন, কোনো সমস্যা নেই। পড়বেন আর ভুলবেন ইনশাল্লাহ, যত পড়বেন তত ভুলবেন, কোনো সমস্যা নেই, পড়েন। সায়ামন্স ইংলিশ বইটা কেমন হবে? ভাই আমি বইটার ব্যাপারে আমি জানি না, হতে পারে ভালো হতে পারে খারাপ, কিন্তু আমি আসলে বইয়ের ব্যাপারে এটা জানি না, এই বইটা আমি পড়িনি। অনেক ভালো লাগছে আপনার ক্লাস, অসাধারণ। প্রিন্স, থ্যাংক ইউ ভাইয়া। প্রিন্স, যেহেতু আপনি প্রিন্স, আপনাকে দেখে আমার ভালো লাগছে। ইউনিট ভিত্তিক মডেল টেস্ট কোনটা কিনবো? ভাইয়া ওই যে বললাম যে এই বইয়ের ব্যাপারে কেনেন, যেটা ভালো লাগবে। আচ্ছা ওকে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, গো হেড। ওকে ভাইয়া কোন ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য ইংরেজি কোন বইটা ভালো হবে? ভাইয়া আসলে ওই যে বললাম যে বই আসলে আপনাকে চান্স দিতে পারবে না, আপনি পরীক্ষার হলে কি পারফর্ম করতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ড করে যে আপনি মানে কিভাবে চান্স পাবেন কি পাবেন না। বই হচ্ছে যে যত পড়বেন তত বেশি পারবেন, বুঝবেন, ভুলবেন, এটাই স্বাভাবিক। এইভাবে কি প্রতিদিন না? প্রতিদিন না ভাইয়া, এর প্রতিদিন ক্লাস হবে না, ক্লাসটা হবে, আমার ক্লাসটা হবে প্রতি সোমবারে। আর তো আপনার শনিবারে ক্লাস হবে সাধারণ জ্ঞান, আর আগামী বুধবারে ক্লাস হচ্ছে আপনার বাংলা ক্লাস। তাহলে আমাদের শনি সোম বুধবারে ক্লাস থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তাহলে শনিবারে হচ্ছে সাধারণ জ্ঞান, সোমবারে হচ্ছে আপনার ইংরেজি, আর বুধবারে হচ্ছে বাংলা। ইংরেজির জন্য অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটা কেমন হবে? বইয়ের ব্যাপারে আর বললাম না, আপনারা তো বুঝতে পারছেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে গ্রুপে দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, আমার পেয়ে যাবেন। আচ্ছা এবং শেষের পোস্টারে ওইখানে আমার দেওয়া ছিল। ভাই অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। মিম খাতুন, থ্যাংক ইউ প্রিয় বোন। আচ্ছা মডিফায়ারের উপর একটা ক্লাস নেবেন? জি অবশ্যই নেব ইনশাল্লাহ। মডিফায়ার থেকে আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মডিফায়ারের উপরে প্রশ্ন থাকে না, তবে আমি এইগুলোর সময় আমি চালিয়ে যাব। আচ্ছা মুগ্ধ হয়ে গেছি, ও মাই গড, আলহামদুলিল্লাহ, আপনার কমেন্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, আপনার ক্লাস করে মুগ্ধ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ মাই বোন। আচ্ছা
আপনার ক্লাসে পুরো ফ্যান হয়ে গেছে, আপনার ক্লাস আরো চাই। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বাবু ভাই আপনি হচ্ছে সোমবারে ক্লাস পাবেন ইনশাল্লাহ, প্রতি সোমবারে। ভাইয়া যত পড়বো তত ভুলবো, ম্যাটারটা বুঝিয়ে দেবেন। ভাইয়া বেশি পড়লে কি বেশি ভুলবো, এটা কেমন? ভাইয়া অনেক অনেক পড়লেন, কিন্তু যা পড়বেন তাই যাই জয় করলি, ওইটা কেমন? সবই ভালো, সাবজেক্ট ভার্ব জি অবশ্যই। আচ্ছা, সবাই যদি ভুলে যায় তাহলে চান্স কিভাবে পাবে? অবশ্যই পাবেন ভাই, চান্স পাবেন, সবাই চান্স পাবেন। এতদিন ভাবছিলাম চান্স পাবো না, বাট আজ কনফিডেন্সটা। জি ইনশাল্লাহ, গড ব্লেস ইউ মাই ডিয়ার জেসিকা খান, ইনশাল্লাহ তুমি চান্স পাবে এবং চান্স পেয়ে আমাকে জানাবে ইনশাল্লাহ। ভাইয়া খুব আচ্ছা, আসাম ভাইয়া। আচ্ছা, তো আর মনে হয় আর কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। আর যদিও এরপরে আমাদের কি পড়া দেওয়া নেওয়া করবেন? জি জি অবশ্যই করব। আমি আমি হচ্ছে একটু ব্যস্ত আছি, এরপরে আমি জানিয়ে দেব যে পরবর্তী ক্লাস কোন টপিকের উপরে হবে। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা বোর্ডে দেখতে পারবা, এবং কোশ্চেন সলভ করাবো, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হয়। কোশ্চেন সলভ এবং রুলস কি, এই রুলসটা থেকে এই কোশ্চেনটা আমি কোশ্চেন দেখাইয়া রুলসটা দেখাবো, তাইলে মনে থাকবে বেশি। কারণ কোশ্চেন সলভ করতে পারলেই সে হচ্ছে পরীক্ষায় পারবে। আমি জাস্ট এই এতগুলা মানে রুলস পড়ালাম তারপরে এক্সাম্পল করালাম এরকম না। কোশ্চেন দেখবা, কোশ্চেনটার পরে আমি দেখাবো যে এই কোশ্চেনটার উত্তরটা কেন, এইটাই হচ্ছে আসল কাজ। তাইলেই পরীক্ষার সময় তুমি করবা কি, কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে পারবা। আচ্ছা, পেজে ক্লাস রুটিনটা দেয়া, হ্যাঁ ভাইয়া দেয়া আছে, শনি সোম বুধবারে ক্লাস, এটা পেজে দেয়া আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, জাস্ট 2 মিনিট, এরপরে 2 মিনিটের মধ্যে আর যদি কোনো থাকে তাইলে বলবা প্লিজ, এরপরে 2 মিনিট পরে লাইভটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে পেজে জানাবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাই, আর আমার সাথে ওই যে আমার নাম্বার দেওয়া আছে, এবং গ্রুপে হচ্ছে নক করলেই হবে, কারণ ওখানে আমার আইডিও দেওয়া আছে, এমএইচ হাসিব। আনোয়ার হাসান, ইটস মাই প্লেজার। জি ভাইয়া, অনেক মজা করে ইনশাল্লাহ। আজকে তো হচ্ছে বোর্ডে দেখাতে পারিনি, বোর্ডে তো দেখাতে পারলে আরো লাভঝাপ দেওয়া যাবে, কারণ হ্যাঁ দেখা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আলহামদুলিল্লাহ পরবর্তী ক্লাসে সবাই পাশে থাকবে। সোমবারের দিনে ক্লাস কি 2 দিন নেওয়া যায় না? ভাইয়া 2 দিন নেওয়া যাবে না, কারণ আমার অনেক পড়ানো থাকে, আমার ক্লাস আছে, অন্য ক্লাস আছে, আমার ব্যাচ আছে, সেইগুলোর ক্লাস নিতে হবে। এখন দেখছে এই সোমবার একদিনই, এছাড়া বাকি আজকেও 3টা ক্লাস ছিল বিকাল থেকে, এই ক্লাস শেষ করে আসতে আসতে লেট হয়ে গেছে। ক্লাসের পরে আমার অনলাইনের যে ব্যাচগুলো আছে সেগুলো নিতে হবে। তো সোমবার এই একটা দিন ছাড়া আমি অন্য কোনো দিন ফ্রি নাই। বাইরে যে টপিকগুলো পড়াবেন ভার্সিটিতে বেশি বেশি আসে সেই বিষয়গুলো আমি শুধু ওইগুলোই দেখাবো যেগুলো থেকে ভার্সিটি প্রশ্ন আসে। আজকে তো শুধু সেটিকে দেখালাম যে গত বছরে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। আমি যেই টপিকটা পড়াবো ওইটা আমি অনেক অ্যানালাইসিস করেই পড়াবো, অর্থাৎ তোমাদের যাতে সময়টা নষ্ট না হয়। মানে আমি যেটা পড়াবো ওই টপিকটা থেকে প্রশ্ন আসে এবং ওইটা আমি অ্যানালাইসিস করি। এই জন্য আমি হুটহাট করে কিন্তু আজকে টপিক বলে দিই নিয়ে যে আগামী কোন দিন কোনটা পড়াবো। আমি ওটা সম্পূর্ণটা দেখে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহিরা, আচ্ছা তাহিরা আপু বলছে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন? জি আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, আর কোনো ভাইয়া এক্সের ভালো লাগছে? ও ভাই গড, এক্সের ভালো লাগছে, আমার এক্সের ভালো লাগছে বল। আচ্ছা, আমার এক্সের ভালো লাগছে, অনেক ভালো লাগছে ভাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো ভাইয়া। আমি ফর্ম পাই নাই, কোথায় আছে ফর্মটা? ভাইয়া গ্রুপে আছে ভাই, 1টা থেকে শুরু হয়েছে ক্লাস রেগুলার। আচ্ছা ভাই, কয়টা থেকে ক্লাস? 8:30টায় শুরু হবে। আজকে 5 মিনিট লেট হয়ে গেছে আমার ক্লাস শেষ করে আসতে, এই জন্য 5 মিনিট লেট হয়ে গেছে, 8:30টায় ক্লাস হবে। তো সবাই এই পর্যন্ত ভালো থাকো, অনেক প্রশ্নের উত্তর দিলাম। তো আগামী দিন থেকে ইনশাল্লাহ বোর্ডে ক্লাস নেব আর কোশ্চেনগুলো সলভ করব। সেই পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।